আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই গতকালকের ক্লাস করেছিলা? না করলে কিন্তু বড্ড একটা মিস করছো। বুঝছো? না করে থাকলে বড়সড় একটা মিস করছো। তোমাদের কলেজ লাইফ কেমন যাচ্ছে বলো তো? পরীক্ষার ডেট কি দিছে? না, আদনাইন ইসলাম আবির, তুমি হচ্ছে ভেক্টর যদি শেষ করে থাকো, গতিবিদ্যা যদি আজকে প্রথম ক্লাস হয় তাহলে আজকে করো না, রেকর্ড মানে সিরিয়ালি আসো। ঠিক আছে, সিরিয়ালি আসো, সিরিয়ালি আসো। ঠিক আছে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর বাংলাদেশের কথা কই না তো, বাংলাদেশের কথা আর ধুর, ধুর, খালি খালি। আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ, না নেক্সট এশিয়া কাপ। ডান, তাই না? ঠিক আছে, শোনো, তোমাদের গতদিনের ক্লাসটা যদি না করে থাকো তাহলে অনেক শর্টকাট, অনেক ইনফরমেশন এবং অনেক থিওরি মিস করে ফেলছো কিন্তু। সো গতকালকের ক্লাস যারা করো নাই তারা এখন দৌড় মারো আগে, তার আগে গতকালকের ক্লাসটা করে আসো, তারপরে লাইভ ক্লাসের এই রেকর্ডটা দেখে নিবা। কিন্তু যদি আগের দিন না করে আসো তাহলে কিন্তু আজকের ক্লাস মাথার উপর দিয়ে যাবে, বুঝবা না কিছু। আজকে আমরা ম্যাথ প্রবলেম করব, তো এর জন্য আগের দিনের পড়াশোনাগুলা একটু রিভাইজ করে আসতে হবে, বুঝছো? দেখে আসতে হবে, নাহলে হবে না, না হলে হবে না। জার্সিটা কেমন হয়েছে বলো তো? এই যে জার্সিটা পরছি, কেমন লাগতেছে জার্সিটা? সেই না? এটা হচ্ছে তোমাদের পাহলভি ভাইয়ের জার্সি, আলোড়ন। সেই বানাইছে জার্সিটা, এই দেখো। মনে হচ্ছে এই যে এগুলা কি, এগুলা যে বেনজিন টেনজিন না মনে হয়, তাই না? নাকি, তাই না? ওকে, চলো আমরা তাহলে শুরু করি। চখাম হয়েছে, আসলে চখাম হয়েছে, পরে আমার খুব ভালো লাগছে। এটা একটু নতুন নতুন ফ্লেভার আছে। ঠিক আছে, ওকে, চলো আমরা শুরু করি। এই তোমাদের জার্সি দিব না মানে? তোমাদের জন্য তো জার্সি বানাই। ওমা, এই যে যারা মেগা এক্সামে ভালো করতেছো তোমাদের তো টি শার্ট চলে যায়। তোমাদের টি শার্ট যায়, মানে লব্ধি টি শার্ট যায়, অপূর্ব ফিজিক্সের টি শার্ট যায়, রম্বসের টি শার্ট যায়। এগুলো তো সব মেগা এক্সাম দিয়ে অর্জন করে নেওয়া লাগবে, এগুলো বাইরে থেকে কেনা যায় না কিন্তু। এগুলা হচ্ছে প্রিমিয়াম টি শার্ট, এগুলা কেনার কোনো অপশন নেই, এগুলা অর্জন করে নিতে হয়। ঠিক আছে, ঠিক আছে, চলো শুরু করি আমরা আমাদের আজকের ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একদম শুরুতে কি দেখব? চলো, আগের দিন যারা ক্লাস করেছো তোমাদের জন্য একটু ছোট করে আমরা ফর্মুলাগুলো একটু রিভাইজ করে আসি, ছোট্ট ছোট্ট ফর্মুলাগুলো একটু রিভাইজ করে আসি। চলো, বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট হাইস্ট। সো ফর্মুলাগুলো কি ছিল দেখো, আমরা দেখেছিলাম যে y সমান সমান x tan থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট, মনে আছে? কজ স্কোয়ার থিটা নট, এটা কি ছিল? এটা ছিল হচ্ছে আমাদের, যদি কোনো একটা প্রাসের যে কোনো একটা মুহূর্তে আমি এক্স এর ভ্যালু জানি তাহলে আমি কিন্তু ওয়াই এর মান কত বের করতে পারবো। সো কোনো একটা প্রাসের যে কোনো মুহূর্তে যদি তার এক্স কত এটা যদি আমি জানি তাহলে তার ওয়াই এই মুহূর্তে কত হবে এইটা কিন্তু আমরা বের করতে পারবো। অথবা যদি আমি জানি ওয়াই কত, ওয়াই এর মান বসালে কিন্তু আমি এক্স এর মান কত বের করে ফেলতে পারবো। এখানে ভি নট কি ছিল? ভি নট হচ্ছে যত কোণে যত বেগে ছুড়ে মারা হয়েছে, এবং থিটা নট হচ্ছে যত কোণে, আদি যেই কোণটা যেই কোণে ছুড়ে মারা হয়েছে সেটা।
এখান থেকে আমরা গতকালকে দেখেছিলাম আমাদের আনুভূমিক পাল্লা বা হরাইজন্টাল রেঞ্জ, আনুভূমিক পাল্লা বা হরাইজন্টাল রেঞ্জ, এটার মান কি ছিল সবাই একটু মুখে মুখে বলো। ভি নট স্কয়ার সাইন টু থিটা নট ডিভাইডেড বাই জি। আচ্ছা, সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা কি ছিল মনে আছে? আমরা জানতাম যে সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা হচ্ছে যখন কোন একটা বস্তুকে আমরা ইউ বেগে ছুঁড়ে মারি তখন সর্বোচ্চ উচ্চতা হচ্ছে ইউ স্কয়ার বাই 2g হয়। কিন্তু যখন আমরা ভি নট বেগে ছুঁড়ে মারছি থিটা ডিগ্রি কোণে তখন কিন্তু উলম্ব বরাবর যে উপাংশটা সেইটা কত, উলম্ব বরাবর উপাংশ যেটা এই যে ভি নট ওয়াই, যেটা ওয়াই অক্ষ বরাবর যেই বেগটা সেটা হচ্ছে আমাদের এখনকার ইউ। সো ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g, এইটা কিন্তু আমাদের মূল সূত্র ছিল। সো ওয়াই অক্ষ বরাবর যেই বেগটা সেটার উপর স্কয়ার ডিভাইডেড বাই 2g। ওকে, সো এখান থেকে দেখো ভি নট ওয়াই যেটা সেইটা কত হয়, ভি নট সাইন থিটা নট, ভি নট সাইন থিটা নট এর উপর স্কয়ার ডিভাইডেড বাই 2g, এটা ছিল আমাদের এই ক্যাপিটাল এইচ এর মান, তাই তো, সর্বোচ্চ উচ্চতার মান। এরপরে ছিল বিচরণ কাল, বলো তো বিচরণ কালের ফর্মুলা কি ছিল? নরমালি ছিল 2u বাই জি, অর্থাৎ পুরাটা রাস্তা ঘুরে আবার আগের জায়গায় আসতে তার যে সময়টা লাগতো সেটা হচ্ছে 2u বাই জি ছিল। সো এখানে এটা কি হবে, ইউ মানে উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর বেগ কত, উপরের দিকে মানে কি 2u বাই জি। ইউ ইউ কোনটা, ইউ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যে বেগটা, ওয়াই অক্ষ বরাবর যে আদি বেগটা সেইটা হচ্ছে ইউ। সো তাহলে আগে ছিল ইউ উপরের দিকে, এখন ভি নট ওয়াই যেটা সেটা হচ্ছে উপরের দিকে। সো 2u বাই জি হচ্ছে আমাদের ক্যাপিটাল টি এর মান। তাহলে এখান থেকে আসে 2 ভি নট ওয়াই, ভি নট ওয়াই মানে হচ্ছে ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি, 2u বাই জি। এরপরে ছিল সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় কত, এটা হচ্ছে ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। আর এছাড়া আমরা এই যে আনুভূমিক পাল্লার এটার আরেকটা সূত্র পাইছিলাম, মনে আছে আরেকটা সূত্র কি ছিল? আর একটা সুন্দর একটা সূত্র আমরা দেখেছিলাম, সেটা ছিল এরকম যে 2 ইন্টু ভি নট এক্স ইন্টু ভি নট ওয়াই ডিভাইডেড বাই জি, তাই না? এরকম ফর্মুলা দেখেছিলাম যে আমাদের 2 ইন্টু এক্স অক্ষ বরাবর আদিবেগ ইন্টু ওয়াই অক্ষ বরাবর আদিবেগ ডিভাইডেড বাই জি, 2 ইন্টু এক্স অক্ষ বরাবর আদিবেগ ইন্টু ওয়াই অক্ষ বরাবর আদিবেগ ডিভাইডেড বাই জি। শোনো, আগামীকালকে কিন্তু তোমাদের ওই যে ইয়া আছে, এই ভেক্টরের মেগা এক্সাম পরীক্ষাটা আছে। যারা আগের দিন ওয়েব অ্যাপের প্রবলেমের কারণে দিতে পারো নাই, তোমরা টেস্ট মজে কালকে এক্সামটা হবে, তো সবাই এক্সামটা পার্টিসিপেট করো। যারা আগে দিছো, যারা আগে পরীক্ষা দিছো তারাও চাইলে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবা, কোনো অসুবিধা নাই। আর যারা 50-এর মধ্যে আসো তোমাদের কালকে অ্যাটেন্ড করলেও হবে, না করলেও হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা পরের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা থেকে, মানে আগামীকালকে যে পরীক্ষা হবে সেই পরীক্ষা থেকে নতুন ইউনিক 50 জন বাছাই করব, এবং টোটাল আগের পরীক্ষার 50, এখনকার পরীক্ষার 50, টোটাল 100 জনকে নিয়ে আমরা হচ্ছে তোমার রিটেন এক্সামের মধ্যে বসবো আর কি। মানে রিটেন এক্সাম তো আসলে কি, তোমরা যেই টাইপের প্রশ্নে পরীক্ষা দিছো তোমরা কিন্তু অলরেডি দেখছো এগুলো আসলে এমসিকিউ টাইপের না। এই যে এমসিকিউ পরীক্ষাটা দিছে এগুলো কিন্তু সবই সিকিউ বা রিটেনের প্রশ্ন তুলে দেওয়া। তো রিটেনটা জাস্ট আলাদাভাবে আরেকবার নেওয়া, সেটা হচ্ছে সেকেন্ড লেয়ারের সিলেকশনের জন্য আর কি। ওটা জাস্ট এটা ধরতে পারো যে মেগা এক্সামের পুরস্কার কাদেরকে দিব সেটা সিলেক্ট করার জন্য, তবে মূল পরীক্ষা ওইটাই। ঠিক আছে, আমাদের মেগা এক্সাম যেটা হচ্ছে মূল পরীক্ষা সেটা হচ্ছে এমসিকিউ ফরম্যাটে যেটা হচ্ছে ওইটাই। সো এখানে কিন্তু এমসিকিউ নামে হলেও কামে এমসিকিউ না, ওগুলা হচ্ছে আমাদের মোটামুটি ধরো রিটেনের যে সমস্ত প্রশ্নগুলো সেগুলা নিয়েই কিন্তু আমরা এমসিকিউ ফরম্যাটটা গোছানো আর কি। ঠিক আছে, সো চলো আমরা তাহলে এই জিনিসগুলা তো ভাইয়া ছোটখাটো করে দেখলাম। আজকে খুব সুন্দর একটা ছোট্ট একটা থিওরি আজকে একটু দেখবো। এটা সবাই একটু খাতায় আগে তুলে ফেলো, এই লেখাটা আগে সবাই খাতায় তুলে ফেলো, লেখাটা আগে একটু সবাই খাতায় তুলে ফেলো, সবাই আগে একটু লেখাটা তুলে ফেলো। হ্যাঁ, রিটেনে ভিডিও অন রাখতে হবে। অফ হয়ে গেলে কোনো কারণে, যদি ধরো টেকনিক্যাল ইস্যুর কারণে অফ হয়ে গেল তাহলে বাতিল পরীক্ষা, ওই কোনো এক্সকিউজ টেক্সকিউজ শোনা হবে না আর কি। বুঝতে পারছো? সো এগুলো খেয়াল রাখবা। মেগা এক্সামের মধ্যে আমি থাকবো, সো দেখবো যদি দেখি যে কেউ ভিডিও অন অফ অন নাই, অফ হয়ে আছে, বাতিল, পরীক্ষা বাতিল সাথে সাথে। বুঝছো? কারণ আমি ওখানে বসি হচ্ছে বাদ দেওয়ার জন্য, যে কাদের কাদের বাদ দিব, কারণ অলরেডি পরীক্ষা তো হয়ে গেছে, ওইটাই আসল পরীক্ষা। তারপরে 100 জনের মধ্যে কাদের বাদ দিব সে ছুতা খুঁজি খালি। তো ওই বাদ দেওয়ার মতন হইলেই বাদ, কোনো কথাবার্তা নাই, পরের এক্সামে আসো। বুঝতে পারছো? সো ভিডিও অন রাখতে হবে। তারপরে ওই যে কিছু, ওই যে তোমার
কিছু এটিকেট আছে, ওগুলো বলে দিব না, নিয়ম কারণ আছে, সেগুলো বলে দিব। ওকে বস, চলো তাহলে আমরা শুরু করি। তো এখানে দেখো আমাদের বলছে নির্দিষ্ট আদিবেগের জন্য দুইটা কোণ যথাক্রমে একটা থিটা এবং একটা 90 মাইনাস থিটা পাওয়া যাবে, যাদের জন্য আনুভূমিক পাল্লা একই হবে। জিনিসটা কি বললো দেখো, বললো মনে করো নির্দিষ্ট একটা আদিবেগ, নির্দিষ্ট একটা আদিবেগ, এর মানে হচ্ছে সাপোজ এইখানে আমি কোনো একটা বস্তুকে রাখছি, এই বস্তুটাকে আমি একটা নির্দিষ্ট বেগে ছুঁড়ে মারছি, মনে করো ভি নট, মনে করো ভি নট বেগে আমি ছুঁড়ে মারবো, বেগটা আমাদের নির্দিষ্ট, হ্যাঁ ভি নট বেগে আমি ছুঁড়ে মারবো, এই ভি নট বেগটা হচ্ছে আমাদের নির্দিষ্ট। তো আমাদেরকে বলছে যে এই ক্ষেত্রে আমরা যে আনুভূমিক পাল্লা আর পাবো, এই ক্ষেত্রে আমরা যে আনুভূমিক পাল্লা আর পাবো, থিটা নট ডিগ্রি কোণে আমরা যে আনুভূমিক পাল্লা আর পাবো, যদি তুমি এটাকে অন্য আরেকটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে একই বেগে ছুঁড়ে মারো, একই বেগে ছুঁড়ে মারো, তাহলেও দেখা যাবে যে আনুভূমিক পাল্লা সেম হচ্ছে, আনুভূমিক পাল্লা সেম হচ্ছে। এই ডিফারেন্ট অ্যাঙ্গেলটা কত বলছে জানো? এই ডিফারেন্ট অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস থিটা। তো বলছে যে কোনো একটা নির্দিষ্ট বেগে তুমি যদি একবার থিটা ডিগ্রি কোণে ছুঁড়ে মারো কোনো একটা বস্তুকে, আরেকবার 90 মাইনাস থিটা ডিগ্রি কোণে বস্তুকে ছুঁড়ে মারো, তাহলে দুই ক্ষেত্রেই বস্তুটার আনুভূমিক পাল্লা সেম হবে, দুই ক্ষেত্রেই বস্তুটার আনুভূমিক পাল্লা সেম হবে। বুঝছো? সো তাহলে চলো তো দেখি আমরা এখান থেকে ছোট্ট একটা সিমুলেশন একটু দেখে আসি। চলো ছোট্ট একটা সিমুলেশন দেখে আসি। আচ্ছা এই লোকটাকে সরানো যায় না? আধা ল্যাংটা একটা মানুষ দাঁড়ায় আছে এই জায়গায়। ভাই আপনি সরেন, সরানো যায় না আপনারে? কই দাঁড়ায় আছেন আপনি? 7.2 মিটার উচ্চতায়, নড়েও না সরেও না, কি বেশরম। আচ্ছা দেখো আমরা মনে করো 15 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারবো, হ্যাঁ তো একবার ছুঁড়ে মারলাম 30 ডিগ্রি কোণে, দেখি তো আনুভূমিক পাল্লা কত হয়। আনুভূমিক পাল্লা হচ্ছে আমাদের একটা মিষ্টি কুমড়া ছুঁড়ে মারছিলাম, বুঝছো, আনুভূমিক পাল্লা হয়েছে 19.9, আমি 20ই ধরলাম, আনুভূমিক পাল্লাটা হয়েছে প্রায় 20-এর মতন, ঠিক আছে, আনুভূমিক পাল্লাটা হচ্ছে 20-এর মতন। তার মানে বলছে বলতো থিটার মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে ভাইয়া বলতো 90 মাইনাস থিটা অ্যাঙ্গেলটা কত হবে? থিটার মান যদি 30 ডিগ্রি হয়, হ্যাঁ থিটার মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে 90 মাইনাস থিটা কত? 60 ডিগ্রি। তার মানে যদি আমি একই বেগে এবার 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করি, তাহলেও না আমাদের এই আনুভূমিক পাল্লাটা সেম হবে, তাহলেও আমাদের এই আনুভূমিক পাল্লা সেম হবে। চলো তো দেখি আসলে সেম হয় কিনা। যদি 60 ডিগ্রি কোণে ছুঁড়ে মারি, এই দেখো, এই একেবারে জায়গা মতন পড়ছে, একেবারে জায়গা মতন পড়ছে। আমাদের 60 ডিগ্রি কোণে ছুঁড়ে মারলে যেই আনুভূমিক পাল্লা হয়, একই বেগে যদি 30 ডিগ্রি কোণে ছুঁড়ে মারি, তাহলে নাকি একই আনুভূমিক পাল্লা হয়। আচ্ছা চলো আরেকটা এক্সাম্পল নিয়ে দেখি। মনে করো একটা কোণ হচ্ছে বললাম 40 ডিগ্রি, দেখি তো 40 ডিগ্রিতে ছুঁড়ে মারলে কত হয়। 40 ডিগ্রিতে ছুঁড়ে মারলে আমরা দেখলাম আমাদের আসে 22.5। তাহলে বলতো থিটার মান 40 হলে 90 মাইনাস থিটা কত নিব? 90 মাইনাস থিটা কত নিব বলতো? 50। দেখি তো 50 ডিগ্রি করে ছুঁড়ে মারলে কি হয়। এই দেখো 50 ডিগ্রি করে ছুঁড়ে মারলে একেবারে জায়গা মতন, দেখো কোনো পার্থক্য নাই, এখান থেকে এই পর্যন্ত আর এর মান যা, এখান থেকে এই পর্যন্ত আর এর মান সেম। তো তার মানে আমরা দেখলাম যদি আমরা থিটা ডিগ্রি কোণে আর 90 মাইনাস থিটা ডিগ্রি কোণে, এই দুইটা কোণে একটা থিটা একটা 90 মাইনাস থিটা, এই দুইটা কোণে যদি একটা প্রাসকে সেম বেগে ছুঁড়ে মারি, তাহলে দুইটা ক্ষেত্রেই তার আনুভূমিক পাল্লার মান সেম হবে। 20 আর 60 নেন, এক আছাড় মারবো। 20 আর 60 নিলে কি মিলবে নাকি বেটা? দেখছো আমার ধান্দা খাওয়াই দিচ্ছে। এই 20 আর 60 যোগ করলে কত হয়? 90 হয়।
60 আর 30 নিলে হবে, 20 আর 60 নিলে জীবনে হবে না। আচ্ছা যাও, তুমি বলতেছো যে 50 আর 40 নিয়ে করছি, চলো দেখি তো। যদি আমি অন্য একটা অ্যাঙ্গেল নেই, ধরো 55 ডিগ্রি নিলাম বা 60 ডিগ্রি নিলাম, দেখি তো কোথায় পড়ে। 60 ডিগ্রি নিলে কোথায় পড়ে দেখি তো, এই দেখো 60 ডিগ্রি নিলে এখানে পড়তেছে। তো এটা অন্য কোনো অ্যাঙ্গেলের জন্য কিন্তু হবে না। যেমন যদি 30 ডিগ্রি নেই, এ পাশে 30 ডিগ্রি, 30 ডিগ্রি নেই, দেখো 30 ডিগ্রি না, আমি ধরো 25 ডিগ্রি নিলাম। আচ্ছা 25 না, ধরো 45 নিলাম। 50 আর 40 এর মাঝখানে 45 নিলাম। এই দেখো 45 নিলে কোথায় পড়তেছে, 45 নিলে এই জায়গায় সেম পয়েন্টে কিন্তু পড়তেছে না। তুমি আমি জানি না তোমরা কতটা ক্লোজ দেখতে পারতেছো। সো ক্লোজ দেখলে তোমরা দেখবা এইখানে একটু ডিফারেন্স আছে। এই দুইটা যেমন একই পয়েন্টে পড়ছে, এইটা পড়ছে হচ্ছে 22.5 আর এইটা পড়ছে হচ্ছে 23-এ। এটা পড়ছে 23-এ, এটা পড়ছে 22.5। দুইটার মধ্যে পড়ার মধ্যে একটু পার্থক্য আছে। বুঝছো? বুঝছো? ঠিক আছে। সো দেখি আসলে এটা কেন হয়। আমরা দেখলাম, প্র্যাকটিক্যালি দেখলাম যে থিটা 90 মাইনাস থিটা ডিগ্রি কোণে যদি সেম বেগে দুইটা প্রাসকে আমরা ছুড়ে মারি, দুইটার আমাদের যেই আনুভূমিক পাল্লা আর সেটা সেম হয়। কেন হয়? কেন হয়? চলো আমরা একটু সমীকরণ দিয়ে দেখি। দেখো ভাইয়া, ব্রাদার, আর সমান সমান ভি নট স্কয়ার, আমরা সূত্র কি জানি? ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। তো যখন আমরা থিটা নট কোণে ছুড়ে মারবো তখন আমাদের আনুভূমিক পাল্লা এইটা। যখন আমরা 90 মাইনাস থিটা নট কোণে ছুড়ে মারবো তখন দেখি তো আমাদের আনুভূমিক পাল্লার সমীকরণ কি আসে? ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট। এই থিটা নটের মান এখন কত? এই বেটা সাইন 2 থিটা নট, যখন থিটা নট কোণে ছুড়ে মারছি 2 এর পরে থিটা নট রাখছো, যখন 90 মাইনাস থিটা নট নিছি তখন আমরা 2 এর পরে কি রাখবো? এখানে 90 মাইনাস থিটা নট রাখবো না? তাহলে ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ভি নট স্কয়ার বলো তো এখানে কত হয়? সাইন 90 দুগুণ 180 মাইনাস 2 থিটা নট ডিভাইডেড বাই জি। আচ্ছা এখন তোমার মেমোরির সর্বোচ্চ শক্তি খরচ করে একটু মনে করার চেষ্টা করো তো, সাইন 180 মাইনাস থিটার মান কত হয়? মেমোরির সর্বোচ্চ সীমা ব্যবহার করে বলো তো, সাইন 2 পাই, 180 মানে 2 পাই, না সরি, সাইন এটা মানে হচ্ছে কি শুধু পাই, তাই না? পাই মাইনাস থিটা সমান সমান আমরা কি লিখতে পারি? সমান সমান আমরা লিখতে পারি না সাইন থিটা? বলো তো। তাহলে যদি 90 হইতো তাইলে কজ হইতো, 90 হইলে কজ হইতো, কিন্তু এটা তো 180, 2 ইন্টু 90। সো তাহলে এইখানে ভাইয়া খেয়াল করে দেখো যেটা আসবে, ভি নট স্কয়ার সাইন 180 মাইনাস 2 থিটা নট, এটার মানে হচ্ছে সাইন থিটা। তাহলে এখানে হবে এই যে 180 পরে যেটা আছে সেটা, সো সাইন 2 থিটা নট, সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। এই যে দেখো ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট বাই জি। এইখানেও দেখো 90 মাইনাস থিটা নট কোণ নিলেও আমাদের আর এর মান কিন্তু এক্স্যাক্টলি সেম আসতেছে, সেম আসতেছে। ভাইয়া বুঝতে পেরেছো? বুঝতে কি পেরেছো? বলো তো। ভাইয়া পূজার ছুটি দেন। দিলাম, দিয়ে দিব। পূজার ছুটি কবে কি হয় বলে দিব। কাল তোমাদের রবিবারে কবে থেকে বন্ধ দিলে ভালো হয় তোমরা বলো, কবে থেকে বন্ধ দিলে ভালো হয়? আমি তো যাচ্ছি তোমাদের একবার এইচএসসির পরে ক্লাস শুরু করতে। তোমরা এইচএসসি পরীক্ষা টরীক্ষা দিয়ে দিবা, তারপরে ক্লাস শুরু করতে চাই। আজকে থেকে না রোববার থেকে? রোববারে কি ক্লাস করতে চাও না চাও না বলো? রোববারে কি ক্লাস করবা নাকি করবা না? আমি যদি অফলাইনে ছুটি দিছি রোববার, তোমরা করতে চাইলে তোমাদের করায় নিলাম আর কি। এই প্রশ্নটা তুলে ফেলো সবাই খাতায়, সবাই এই প্রশ্নটা দ্রুত তুলবা, দ্রুত। এই প্রশ্ন তোলার জন্য সময় হচ্ছে 30 সেকেন্ড। তুলে ফেলো দ্রুত, ঝটপট। এইচএসসি এর পরে দেন, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, তোমরা যেহেতু বলেছো এইচএসসি এর পরে নিতে, এত রিকোয়েস্ট করছো যে ভাই বাকি ক্লাসগুলো এইচএসসি এর পরে নিতে, তাহলে অবশ্যই, কেন না? আমি কি তোমাদের ইচ্ছা কখনো অপূর্ণ রাখতে পারি বলো? চেষ্টা করি তো পূর্ণ করতে, তাই না? অ্যাডমিশনের পরে, আরে সেরা মাহমুদুল, তোমার এই কমেন্টটা আমার খুবই পছন্দ হয়েছে। ঠিক আছে, মাহমুদুল কমেন্ট করেছে যে ভাইয়া ঠিক আছে ভাইয়া, আপনি একবারে আমাদের অ্যাডমিশনের পরেই আপনি হচ্ছে আমাদের ইয়াটা নেন, ক্লাসগুলো নেন। পূজার ছুটি, ছোট্ট একটা ছুটি দিয়ে দেন যাতে আমরা অ্যাডমিশনের পরে গিয়ে ক্লাস করতে পারি। প্রথম অঙ্ক, এটা প্রথম অঙ্ক, দেখো কি বলছে। দুইটা প্রাসের একটাকে আলফা কোণে অপরটাকে 90 মাইনাস আলফা কোণে 49 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। বুঝছো? বুঝছো? বুঝছো?
ডান। দ্বিতীয়টা প্রথমটার চেয়ে 19.6 মিটার উচ্চতায় ওঠে, প্রত্যেকের সর্বোচ্চ উচ্চতা কত বের করো। ভাইয়া দেখো, সুন্দর একটা প্রবলেম এটা। মনে করো এইটা হচ্ছে আমাদের আনুভূমিক অংশটা, ঠিক আছে। এই আনুভূমিক অঞ্চলে আমরা কি করছি দেখো, একবার এইভাবে বস্তুকে ছুঁড়ে মারছি, আর একবার এইভাবে বস্তুকে ছুঁড়ে মারছি। আরে পারফেক্ট হয়েছে, পারফেক্ট হয়েছে ভাই, আমি তো পাগল হয়ে যাচ্ছি ছবি আঁকা দেখে। খেয়াল করো, আমরা এই 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 দেখো দেখো দেখো, আমরা না পাগল হচ্ছি না, সরি সরি। একবার কোণ ছিল আলফা, আর আরেকবার কোণ ছিল কত, 90 মাইনাস আলফা। একবার কোণ আলফা, একবার 90 মাইনাস আলফা। এটা হলো আলফা, এটা হলো 90 মাইনাস আলফা। তো দুইবার যখন আমরা ছুঁড়ে মেরেছি, তখন একই বেগে ছুঁড়ে মারা হয়েছে। বলছে দ্বিতীয়টা প্রথমটার চেয়ে 19.6 মিটার উপরে ওঠে। তার মানে কি দেখো, দ্বিতীয়টা প্রথমটার চেয়ে কত উচ্চতায় ওঠে, এটা সর্বোচ্চ উচ্চতার কথা বলা আছে আর কি। হ্যাঁ, যে দ্বিতীয় যে এটা, সেটা হচ্ছে প্রথমটার চেয়ে সর্বোচ্চ কত উচ্চতায় ওঠে। এটা একটু সর্বোচ্চটা লিখে নাও, মিস হয়ে গেছে আমার প্রশ্নে। দ্বিতীয়টা প্রথমটার চেয়ে সর্বোচ্চ সর্বোচ্চ 19.6 মিটার উচ্চতায় ওঠে। তার মানে বলতো কোন ডেটাটা আমাদের দেওয়া আছে? আমাদের দেওয়া আছে মূলত এই ডিসটেন্সটা, যে এইটা হলো প্রথমটার প্রাস, এটা হলো দ্বিতীয়টার প্রাস, এটা হলো প্রথমটার গতি, এটা দ্বিতীয়টার গতি। সো আমাদের এই প্রথমটা থেকে দ্বিতীয়টার যে দূরত্বটা, প্রথমটা থেকে দ্বিতীয়টা কত উচ্চতায় ওঠে এটা বলে দিচ্ছে আমাদের। কি বলছে? প্রথমটা থেকে দ্বিতীয়টা কত উচ্চতায় উঠে সেইটা আমাদেরকে বলে দিছে। তাহলে ভাইয়া এটা হচ্ছে আমাদের 19.6 মিটার, এটা আমাদের প্রশ্নে বলা আছে। ঠিক আছে, ভালো কথা। এখন ম্যাথমেটিক্যালি এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? দেখো, প্রথম যে প্রাসটা, সেই প্রাসটার সর্বোচ্চ উচ্চতা মনে করলাম h1, আর দ্বিতীয় যে প্রাসটা, এই প্রাসটাও তো আসলে একই হাইট বরাবর থাকবে। সো এই প্রাসটার উচ্চতা মনে করলাম h2। তো ভাইয়া h2 মানে কোনটা? h2 মানে কিন্তু এই পুরাটা, আর h1 মানে হচ্ছে এতটুকু। সো আমরা যদি h2 মাইনাস h1 করি, দেখো এইটা হলো আমাদের h1, আর এইটা হচ্ছে আমাদের h2। আমাদের দেওয়া আছে কোনটা? দেওয়া আছে এইটুকু দূরত্ব, এইটা আমাদের দেওয়া আছে প্রশ্নের মধ্যে। তাহলে ভাইয়া খেয়াল করো, আমাদের মূলত দেওয়া আছে h2 মাইনাস h1 সমান সমান এই যে 19.6, এই যে 19.6, এইটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। ঠিক আছে, এইটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। এখন এই ইনফরমেশন দেওয়া, বলতো h1 মানে কত লেখা যাবে? h1 মানে হচ্ছে v0 স্কয়ার sin স্কয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। ভাই বুঝলা কোন সমীকরণ লিখছি? আমরা জানি সর্বোচ্চ উচ্চতার সমীকরণ কি ছিল? সর্বোচ্চ উচ্চতা মানে h max, এটা সমান সমান ছিল u স্কয়ার বাই 2g। সো আমাদের উপরের দিকের বেগ কত? v0 sin থিটা নট, এটা হলো উপরের দিকের বেগ, u স্কয়ার ডিভাইডেড বাই 2g। এই যে উপরের দিকের বেগ হচ্ছে v0 sin থিটা নট, u স্কয়ার বাই 2g। সো h max ওইটা দেওয়া আছে। সো আমাদের h এর মান, h1 এর মান যদি এটা হয়, তাহলে h2 সমান সমান কত হবে? v0 স্কয়ার sin স্কয়ার 90 মাইনাস থিটা নট ডিভাইডেড বাই 2g। ঠিক আছে, u স্কয়ার বাই 2g, এটাও u স্কয়ার বাই 2g, কারণ যেটা 90 মাইনাস আলফা ডিগ্রি কোণে আছে, তার উলম্ব বরাবর উপাংশ কত হবে? উলম্ব বরাবর উপাংশ কত হবে? v0 sin 90 মাইনাস আলফা না? আর x অক্ষ বরাবর উপাংশ কত হবে? v0 cos 90 মাইনাস আলফা। ওকে 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 ওকে। সো অ্যাঙ্গেল জানলে আমরা আনুভূমিক উপাংশ লম্ব উপাংশ বের করে ফেলতে পারবো। আচ্ছা, এটা আঁকতেছি না, খালি খালি হিজিবিজি। এখন ভাইয়া দেখো, এই পার্টটুকুর মানে কত বলতো? h2 সমান সমান কি লেখা যায়? v0 স্কয়ার, বলতো sin স্কয়ার 90 মাইনাস থিটা নট। sin 90 মাইনাস থিটা নট মানে কি জানো? আমরা জানি sin 90 মাইনাস থিটা নট মানে হচ্ছে cos থিটা নট। তাহলে sin স্কয়ার দুই পাশে বর্গ করলে sin স্কয়ার 90 মাইনাস থিটা নট মানে cos স্কয়ার থিটা নট।
তাহলে ভি নট স্কোয়ারের জায়গায় তারপরে এখানে আসলো কজ স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। ঠিক আছে, ডিভাইডেড বাই 2g আসলো। এইবার বস বলো তো, যদি আমরা দুইটাকে যোগ করি, দেখো দেখলেই যোগ করতে ইচ্ছা করতেছে, কিন্তু দেখলেই যোগ করতে ইচ্ছা করতেছে, এরকম কিন্তু হয় না? ধরো তুমি হঠাৎ করে দেখলা যে একটা ক্রিকেট ব্যাট, ব্যাট দেখলেই তোমার মনে হয় না যে ব্যাটটা নিয়ে একটু একটু শট মারি? তো এরকম দেখো দেখলেই কি করতে ইচ্ছা করতেছে। এটা হলো VH1, যেটা সেটা হচ্ছে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g, আর H2 হচ্ছে ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট বাই 2g। কি করতে ইচ্ছা করতেছে ভাই? কি করতে ইচ্ছা করতেছে এখানে? এই দুইটাকে যদি আমরা যোগ করে দেই, যদি যোগ করে দেই, দেখো এটাকে মনে করো 1 নাম্বার সমীকরণ, এটা মনে করো 2 নাম্বার সমীকরণ। ভাইয়া যোগ করলে বলো তো কি আসে? আমরা যদি যোগ করি, তোমরাও আমার মতন খাতায় এভাবে কপি করে নিতে পারো, আমি যেভাবে কপি করলাম সেভাবে করে তোমরাও কপি করে নিতে পারো। এই যে এই যে, সো এইভাবে করে আমরা দুইটা যোগ লিখে ফেললাম। এখন ভাইয়া বলো তো, যদি আমরা ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই 2g লিখি, তাহলে ভিতরে কি আসবে বলো তো? ভিতরে আসবে সাইন স্কোয়ার থিটা নট প্লাস কজ স্কোয়ার থিটা নট। এইটার মানে কি জানো? না জানলে মুড়ি খাও। এইটার মান হচ্ছে 1। তাহলে আমাদের কি আসে? ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই 2g। সো ভাইয়া আমরা দেখেছি প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এই ডাটাটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে, এবং আমরা মাত্র দেখলাম যে আমাদের H1 প্লাস H2 এইটা সমান সমান হচ্ছে 49 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। বস তুমি দুইটা সমীকরণ পেয়েছো, দুইটা সমীকরণ এখন সলভ করে ফেলবা। দুইটা সমীকরণ পেয়েছো, দুইটা সমীকরণ সলভ করে ফেলবা। পারবা না? ও আচ্ছা, আলফা হবে? আরে ছি 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 ছি, যখন দেখবা তোমার উত্তর মিলছে না, তখন প্রশ্ন চেঞ্জ করে ফেলবা। বুঝতে পেরেছো? যখন দেখবা তোমার প্রশ্ন মিলছে না, তোমার উত্তর মিলছে না, তখন কি করবা? তখন প্রশ্ন চেঞ্জ করে ফেলবা। বুঝেছো? এই যে দেখো, ঠিক আছে। এই আমি ভুলে থিটা নট দিয়ে অভ্যাস হয়ে গেছে, তো এই জন্য থিটা নট দিছি। এখানে আলফা দেওয়া আছে, তোমরা পরীক্ষায় যখন দিবা তখন একটু খেয়াল করে নিও আর কি। ঠিক আছে, ঠিক আছে। ভাই আপনি শুধু ভাইয়াদের ডাকেন, বোনদের ডাকেন। আরে বোনরাও তো ভাই হয় আমার, তোমরা মানে ভাইয়া বলো না। যেমন আমার ভাগনা আছে একটা, তো আমাকে মামা ডাকে, আমিও বলি মামা কি করো, কোথায় আছো, তো এরকম আর কি। তোমরা সবাই ভাই ভাই, এটাই আর কি। ওকে, তাহলে এই দুইটাকে আমরা সলভ করতে পারবো না ভাইয়া? যদি তুমি দুইটাকে যোগ করে ফেলো, এই 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 দেখো দেখো, যদি এটাকে যোগ করে ফেলো তাহলে কি আসবে? H2H2, সরি H1H1 কাটাকাটি হয়ে যাবে, তাহলে থাকবে 2H2 সমান সমান 19.6 প্লাস এই যে বিটখুটে, এটা কি আসে 49 স্কয়ার বাই 2 বাই 9.8, এটা আসে 122.5। 122.5, তাহলে H2 এর মান কত হয় দেখো, যোগ 19.6 ডিভাইডেড বাই 2, এটা আসে 71.05। এবং যদি প্রথম সমীকরণ থেকে তুমি H1 এর মান বের করো, তাহলে H1 এর মান কত আসবে? H1 এর মান আসবে হচ্ছে 51.45। 51.45, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এটাই আমাদের আনসার, বিডিআর আনসার সবকিছু। বুঝতে পেরেছো? ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার, সহজ অঙ্ক। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এইবার চলো ভাইয়া আমরা আরেকটা সুন্দর কিছু জিনিসপত্র দেখে ফেলি। এই প্রশ্নটা তুলে ফেলো, ঝটপট তুলে ফেলো সবাই, ঝটপট দ্রুত। এই তুলবা কিন্তু, খাতায় স্ক্রিনশট নিবা না, এক আসার মারবো, 30 সেকেন্ড সময় দিলাম, তুলে ফেলো। আসার মারবো কিন্তু, একদম আসার মারবো। স্ক্রিনশট নিবা না, স্ক্রিনশট নিলে নাও, কিন্তু খাতায় তুলে, এটা প্রশ্নটা খাতায় তুলে ফেলো, খাতায় তুলে ফেলো। এসএস নিসি এক আসার মারবো, আকরামুল হক আসার মারবো কিন্তু,
আমি ভাবছি আকামুল হক লিখছে এসএসসি দিছি, পরে লিখছে না এসএস নিছি। ভাইয়া আপনি কিভাবে দেখবেন যে আমরা এসএস নিচ্ছি? মনের চোখ দিয়ে দেখা যায় সবকিছু, বুঝেছো? মনের চোখ দিয়ে দেখা যায়। কোশ্চেন চেঞ্জ করলে তো স্যার আমার নাম্বার চেঞ্জ করে দিবে। তুমি স্যার চেঞ্জ করে ফেলবা, বুঝতে পেরেছো? কলেজ চেঞ্জ করে ফেলবা, তাইলেই হলো সহজ সমাধান। এত কঠিন কঠিন সমাধানে কেন যাও? সহজ সমাধান ছেড়ে বলো তো। ওকে, দেখো, একটা প্রাসকে থিটা এবং 90 মাইনাস থিটা কোণে ছুঁড়ে মারলে বলেছে তাদের সর্বোচ্চ উচ্চতার অনুপাত নির্ণয় করো। সর্বোচ্চ উচ্চতার অনুপাত নির্ণয় করো। ঠিক আছে? দেখো ভাইয়া, দেখো ভাইয়া, আমরা এখানে প্রথম যে প্রশ্নটা বলেছে সর্বোচ্চ উচ্চতার অনুপাত বের করতে, চলো আমরা আগে দেখি যে h1 কত হবে। h1 মনে করো থিটা কোণে ছুঁড়ে মারলে পাওয়া যায়। তাহলে ভাইয়া ইউ স্কয়ার বাই 2g না? এই ইউ স্কয়ার বাই 2g না? তাহলে ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g ডিভাইডেড বাই 2g, এই যে ইউ স্কয়ার বাই 2g, বুঝছো? বুঝছো? এবং দেখো ভাইয়া h2 সমান সমান কি হবে? ভি নট স্কয়ার সাইন স্কয়ার 90 মাইনাস থিটা, ও সরি এটা থিটা নট হবে না, আবার প্রশ্ন চেঞ্জ করে দেওয়া লাগতো একটু পরে। ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট সাইন স্কয়ার 90 মাইনাস থিটা ডিভাইডেড বাই 2g, এই ডিভাইডেড বাই 2g। ডান 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 ডান। ওকে, তো এইটাকে আমরা কি লিখতাম? এইটাকে আমরা কি লিখতাম? ভি নট স্কয়ার কজ স্কয়ার 90 মাইনাস থিটা ডিভাইডেড বাই 2g। একটা কাজ করি, এইটা হলো আমাদের 1 নাম্বার সমীকরণ, এইটা হলো আমাদের 2 নাম্বার সমীকরণ। এই তোমরা কি দেখে ফেলছো নাকি আমি কি লিখছিলাম এখানে? তোমরা কি এখানে দেখে ফেলছিলে আমি কি লিখছিলাম? দেখে ফেললে চোখ থেকে মুছে ফেলো, ঠিক আছে? তো আমরা তাদের উচ্চতার তাদের সর্বোচ্চ উচ্চতার অনুপাত যদি নির্ণয় করি, তাহলে 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ভাগ দিলাম, 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ভাগ দিলাম, তাহলে ভাইয়া h1 বাই h2 সমান সমান কি হবে? h1 মানে হচ্ছে এইটা। তো আমি তোমাদের জন্য আবার কষ্ট করে লিখলাম এখানে, আমার মধ্যে তো একটা সহমর্মিতা আছে, একটা মায়া আছে তোমাদের জন্য। তোমরা খাতায় কষ্ট করে লিখবা আর আমি কপি করব? ছি ছি ছি, এরকম কি কখনো হতে পারে বলো? এই কি আসতেছে দেখো তো, সাইন স্কয়ার থিটা বাই কজ স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই কজ স্কয়ার থিটা সমান সমান আসছে কত? ট্যান স্কয়ার থিটা। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, এটাই হচ্ছে আমাদের আনসার, বুঝতে পেরেছো? সো এটা হচ্ছে ট্যান স্কয়ার থিটা। ডান, ঠিক আছে ভাই। এসিএস করলে কি হবি? এসিএস কি করবা তুমি? এসিএস করলে হবে? এসিএস কি একটা ভার্ব? যেমন আমরা বলি না যে খেলা করলে হবে, তো ও বলতেছে এসিএস করলে কি হবে? খুব চিন্তার একটা বিষয়। ও এসিএস এর ক্লাস, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ক্লাস দেখে বোঝো না, ক্লাস দেখে বুঝতেছো না কভার হবে কি হবে না। যেই ডিটেলসে টপিকগুলো দেখানো হচ্ছে, মাশাআল্লাহ আমরা তো চেষ্টা করতেছি সর্বোচ্চ যতটা কন্টেন্ট দিয়ে টপিক দিয়ে তোমাদেরকে গুছায় দেওয়া যায়, ইনশাল্লাহ হবে, চিন্তা করার কোনো কারণ নাই, হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে ভাইয়া, দেখো তাহলে আমরা 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ভাগ করে এটা পেলাম h1 বাই h2 সমান এত। সুন্দর প্রশ্ন, সুন্দর প্রশ্ন। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে আমাদেরকে বলেছে, পরের প্রশ্নে আমাদেরকে বলেছে যে সর্বোচ্চ উচ্চতার গুণফল নির্ণয় করো।
এখান থেকে একটা সূত্র পাবো, সূত্রটা অনেকগুলা ম্যাথে শর্টকাট হিসেবে কাজে লাগবে, এই জন্য এটা দেখানো। চলো দেখি সর্বোচ্চ উচ্চতার গুণফল বের করে কি আসে। শোনো, আমি গত রাত্রেবেলা ঘুমাই নাই ঠিক মতন, তো আমার কিন্তু যোগ বিয়োগে ভুল হবে, তোমরা একটু দেখো। সর্বোচ্চ উচ্চতার গুণফল নির্ণয় করো। h1 আর h2 গুণ দিলাম, বুঝছো? জীবনে যোগ বিয়োগ গুণ ভাগে আসলে এত কাঁচা ছিলাম, বুঝছো? আসলে বড় হওয়ার পরে এখন আফসোস লাগে যে ছোটবেলায় যদি একটু গুণ ভাগে ভালো থাকতাম, আজকে হয়তো আমি বাংলাদেশের রান রেট হিসাব করতে পারতাম, নেট রান রেট সহজে হিসাব করতে পারতাম। ভাইয়া বলেছে সর্বোচ্চ উচ্চতার গুণফল বের করতে, দিলাম গুণফল যা আছে কপালে, দেখি তো কি আসে। দেখো ভাইয়া কি আসে, আমরা এখানে পাচ্ছি ভি নট স্কয়ার, এইটার উপর আবার স্কয়ার, এই দেখো এইটা দুইটা আসছে, ভি নট স্কয়ার দুইটা আসছে, এবং ভাইয়া এখানে পাচ্ছি সাইন থিটা এবং পাচ্ছি কস থিটা, পুরাটার উপরে পাচ্ছি স্কয়ার ডিভাইডেড বাই 2g আর 2g গুণ করলে 2g এককে 2g, 2g দুগুণ 4g, সো এখানে আসবে 4g স্কয়ার, ও না হয় নাই, গুণটা হয় নাই, সরি। 2g আর 2g গুণ করলে 2 দুগুণে 4, g আর g তে g স্কয়ার। এই বুঝছো? বুঝছো? আচ্ছা, এইবার ভাইয়া শোনো, একটা কাজ করব, যে কাজটা দেখলে তোমার কাছে মনে হবে যে ভাইয়া এটা তো আসলে আসলে অত্যাচার, কেন আপনি এই কাজটা করবেন? দেখো ভাইয়া, এটা হলো 4g স্কয়ার, বুঝছো? এখানে সাইন থিটা আছে, কস থিটা আছে, আমার খুব ইচ্ছা করতেছে কি জানো, খুব ইচ্ছা করতেছে এটাকে 2 সাইন থিটা কস থিটা আকারে লিখতে। কি ইচ্ছা করতেছে? 2 সাইন থিটা কস থিটা আকারে লিখতে। বলো তো 2 সাইন থিটা কস থিটা আকারে লিখলে সুবিধা কি? বলো তো সুবিধা কি? সুবিধা হচ্ছে আমাদের এইটার ভিতরে যদি আমি কোনোভাবে একটা 2 নিয়ে আসতে পারি ভাইয়া, আফসোস, 2 যদি কোনোভাবে আনতে পারতাম, 2 যদি আনতে পারতাম, তাহলে কিন্তু এটা সাইন 2 থিটার ফর্মুলার মধ্যে পড়ে যেত। 2 ইন্টু সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা। এখন ভাইয়া এখানে যদি তুমি 2 আনতে চাও, তার মানে তুমি উপরে আসলে 2 স্কয়ার মানে 4 দিয়ে গুণ দিছো। কত দিয়ে গুণ দিছো? 4 দিয়ে গুণ দিছো। তাহলে বলো তো 4 দিয়ে তুমি যেহেতু ভাইয়া গুণ দিছো, তাহলে ব্যালেন্স করতে হলে ভাগ দিতে হবে কত দিয়ে? 4 দিয়ে ভাগ দিতে হবে, তাই না? 4 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে ভাইয়া চলো আমরা সবাই 4 দিয়ে ভাগ করে দেই, 4 দিয়ে ভাগ করে দেই, ভাগ করে দেই। আমার খুব খারাপ লাগে কখন জানো, যখন একটা প্লেয়ারকে একটা খাবারের নামে ডাকা হয়, খুব খারাপ লাগে। গতকালকে শামিম আউট হয়ে গেছে, আমি ক্লাস নিচ্ছি, এরকম সময় একজন কমেন্ট করছে যে ভাইয়া ভাত আউট হয়ে গেছে। আমি চিন্তা করলাম যে ভাত আউট হয়ে গেছে মানে ও কি বলতে যাচ্ছে, কি ভাত আউট হয়ে গেছে, এটা আবার কি ধরনের কথা? তো যাই হোক, পরে বুঝলাম সে আসলে একজন ব্যাটসম্যানের নাম বলেছে। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। ভাইয়া দেখো, আমরা এখানে পেলাম ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট টোটালটার উপর স্কয়ার ডিভাইডেড বাই 16 জি স্কয়ার। এই পাশে থাকলো h1 h2। ভাইয়া বলো তো এই পুরা জিনিসটাকে, এই যে ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি, এই পুরা জিনিসটাকে আমরা কি আর লিখতে পারি না? বলো তো এই পুরা জিনিসটাকে কি আমরা আর লিখতে পারি না? আর লিখতে পারি না, কারণ আর এর ফর্মুলা কি ছিল? ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। তাহলে ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি, এই পুরাটার উপরে স্কয়ার, আবার জি এর উপরেও স্কয়ার, তার মানে জিনিসটা কি আসবে দেখো, আর এর উপরে স্কয়ার ডিভাইডেড বাই 16।
তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে দেখো আর স্কোয়ার সমান সমান 16 ইন্টু H1 ইন্টু H2। সো এখান থেকে আসে আর সমান সমান স্কোয়ার রুট করলে কি আসবে 4 স্কোয়ার, এই 16 স্কোয়ার রুট কত হয়ে যাবে 4 হয়ে যাবে। রুট ওভার হবে হচ্ছে H1 ইন্টু H2। এই ফর্মুলাটা মাথায় রাখতে পারো, অনেক সময় কিছু অবজেক্টিভে কাজে লাগতে পারে। তুমি বুঝতেই পারছো এরকম আসলে অসংখ্য সূত্র বানানো যায় চাইলে। তো এগুলা থেকে একটু ছোট ছোট করে মনে রেখো, বিশেষ করে এই 3টা পয়েন্টেই, যে আর সমান সমান 4 ইন্টু রুট ওভার H1 H2। H1 H2 মানে কি? H1 H2 মানে হচ্ছে আমাদের ওই যে থিটা ডিগ্রি কোণে আর 90 মাইনাস থিটা ডিগ্রি কোণে যখন ছুড়ে মারা হবে তখন তাদের উচ্চতা দ্বয়ের গুণফল এর রুট করলে 4 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটাই হচ্ছে তাদের আর এর মান। এটা কোন কন্ডিশনের জন্য খাটবে এটা কি বুঝতে পেরেছো? এই সূত্রটা খাটবে তখনকার জন্য যখন আমরা থিটা এবং 90 মাইনাস থিটা কোণে নিক্ষেপ করব, তখন যখন আমরা থিটা আর 90 মাইনাস থিটা কোণে নিক্ষেপ করব তখন তাদের সর্বোচ্চ উচ্চতার গুণফলের রুট করে 4 দিয়ে গুণ করলে আমরা কিন্তু আর এর মানটা পেয়ে যাব। বুঝছো ভাইয়া? থিটা নট হবে না। আরে তোমরা তোমরা এত কষ্ট পাও কেন এই ছোট ছোট বিষয়? কোথায় নট দিছি? হ্যাঁ, চোখ দিয়ে ভালো করে দেখো না কিছু না, কোথায় নট দিয়েছি কোথায়? ঠিক আছে ভাইয়া, আমরা ক্লিয়ার সবাই, বুঝছি। এইবার তোমরা সবাই একটা কাজ করো, বিচরণকালের গুণফল দাও তো ভাইয়া। এই সূত্রটা মাথায় রাখবা কিন্তু, ভালো সূত্র এটা, বুঝছো? টেস্টি, খুব টেস, ঠিক আছে, খুব টেস। ওকে, তাহলে আমরা চলো ভাইয়া এইটা আমরা ঠাস করে মুছে দিই। এই ধরো ধরো লেখা আছে তো, আগে আগে লেখা আছে, ঠিক আছে, সুন্দর। চলো ভাইয়া আমরা এবার এবার 3 নাম্বার সমীকরণটা চলো লিখে ফেলি। ডান ডানা ডান ডান, তাহলেই অঙ্কটা হয়ে যাবে ডান। বিচরণকালের গুণফল বের করতে বলেছে ভাইয়া। চলো তো আমরা দেখি বিচরণকালের সূত্রগুলা কি ছিল। তাড়াহুড়ার কিছু নেই ভাইয়া, তোমার কালকে এইচএসসি পরীক্ষা না, ঠিক আছে, তাড়াহুড়া করার কিছু নেই। দেখো ভাইয়া T1 সমান কি হবে? 2 ইন্টু ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। 2 ইন্টু ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি, 2u বাই জি। এবং T2 সমান সমান হবে 2 ইন্টু ভি নট সাইন 90 মাইনাস থিটা নট ডিভাইডেড বাই জি সমান সমান আমরা লিখতে পারি 2 ভি নট। বলো তো সাইন 90 মাইনাস থিটা মানে কি বোঝায়? এই 90 মাইনাস থিটা মানে কি? কজ না? কস থিটা নট ডিভাইডেড বাই জি। তাহলে ভাইয়া আবারও আগের মতন এটা মনে করো আমাদের 1 নাম্বার ফর্মুলা, 1 নাম্বার ইকুয়েশন, এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন। বলেছে বিচরণকালের গুণফল বের করতে। চলো আমরা গুণ দেই, চলো আমরা দুইটা সমীকরণকে ধইরা গুণ দিয়ে দেই, দুইটা সমীকরণকে ধইরা গুণ দিয়ে দেই। দাও তো গুণ। না, এই তোমরা ক্রিকেটারের নাম নিচ্ছ কেন? সে কিন্তু এখন অনেক ফিট হয়েছে, অনেক ফিট হয়েছে, গালাগাল করার পরে অনেক ফিট হয়েছে। বাংলাদেশের অন্যতম মানে ধরো ফিট প্লেয়ারদের মধ্যে সে কিন্তু এখন একজন, বুঝছো? গালাগাল করো না। দেখো বিচরণকালের গুণফল কত নির্ণয় করো। চলো আমরা T1 এর সাথে ভাইয়া T2 চলো গুণ করে দেই, গুণ করে দেই। আমি জানি তোমাদের আসলে আমাকে দেখে কষ্ট হয়, এজন্য আমি তোমাদের কথা মাথায় রেখে কপি না করে পুরো জিনিসটা আবার লিখলাম। খুব কষ্ট হলো, কিন্তু তোমাদের জন্য কষ্ট করব না তো কার জন্য কষ্ট করব বলো? T1 T2 আসো গুণ দেই, সমান সমান কত আসে দেখি? 4 ভি নট স্কয়ার। ভাইয়া ভাইয়া দেখো তো 4 ভি নট স্কয়ার সাইন থিটা নট আছে, কস থিটা নট আছে। তাহলে একটা কাজ করি, সাইন থিটা নটও আছে, কস থিটা নটও আছে। তাহলে একটা কাজ করি, এক পাশে 2 রাখি আর এক পাশে 2 ইন্টু সাইন থিটা নট ইন্টু 2 ইন্টু সরি 2 ইন্টু সাইন থিটা নট ইন্টু কস থিটা নট লিখি। ও আচ্ছা, তোমরা তো আবার থিটা নট দিলে তোমরা আবার হাউমাউ করে কান্নাকাটি করবা।
দেখা যাবে রাত্রেবেলা কান্নায় বালিশ ভিজায় ফেলছো যে ভাইয়া থিটা দেওয়া ছিল প্রশ্নে, উনি কেন থিটা নট দিয়েছেন। 2v0 স্কয়ার, 2v0 স্কয়ার, এই যে দেখো 2 আর 2 4 হয়, জানো তো? তোমাদের এই যে অভিদাদার এই ক্লিপটা মনে হয় আমার কাছে, 2 এ 2 এ 4, এই যে দেখো 2v0 স্কয়ার, আর এই একটা 2 বাইরে থেকে যাবে, তো 2 sin থিটা আর হচ্ছে cos থিটা, 2 sin থিটা আর হচ্ছে cos থিটা, ঠিক আছে? ডিভাইডেড বাই লিখলাম হচ্ছে g স্কয়ার, ডিভাইডেড বাই লিখলাম হচ্ছে g স্কয়ার। আচ্ছা ভালো কথা, বলো তো ভাইয়া আমরা এটার থেকে কি লিখতে পারি? 2v0 স্কয়ার, এই যে 2 sin থিটা cos থিটা সমান কি লেখা যায়? sin 2 থিটা ডিভাইডেড বাই g স্কয়ার ছিল, একটা জি কে বাইরে রেখে আরেকটা জি কে এর মধ্যে রেখে দিই। বলো তো এই যে ছোট্ট জিনিসটা আছে, এইটা আসলে কি নির্দেশ করে? এইটা নির্দেশ করে আমাদের আর কে। তাহলে ভাইয়া t1 ইন্টু t2 সমান সমান 2/g ইন্টু আর ইন্টু আর। তাহলে ভাইয়া দেখো আর সমান সমান আমরা লিখতে পারি হাফ ইন্টু জি ইন্টু t1 ইন্টু t2। এইটা আর একটা ফর্মুলা, এইটা একটা ফর্মুলা। ভাই ফর্মুলাগুলো একদম যে ঠাড়া মুখস্থ করতে হবে বিষয়টা এরকম না, প্র্যাকটিস করতে করতে জিনিসগুলা দেখবা মাথায় থেকে যাবে। বুঝতে পেরেছো? প্র্যাকটিস করতে করতে দেখবে এই জিনিসগুলো মাথায় চলে আসবে। ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আমরা ভাইয়া এই ফর্মুলাগুলো খেয়াল রেখো, এগুলো কখনকার জন্য প্রযোজ্য? কখনকার জন্য প্রযোজ্য? যখন আমরা থিটা কোণে ছুঁড়ে মারলাম আর 90 মাইনাস থিটা কোণে ছুঁড়ে মারলাম, তখন আমাদের এই যে আনুভূমিক পাল্লাটা সেটা হচ্ছে হাফ ইন্টু জি ইন্টু t1 t2। ঠিক আছে, হাফ ইন্টু জি ইন্টু t1 t2। সহজে মনে রাখার জন্য একটু টেকনিক বলে দিই, যে দেখো জিনিসটা অনেকটা দেখতে কেমন, হাফ জি টি স্কোয়ারের মতন, তাই না? s ইজ ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ারের মতন, এটা একটা দূরত্ব, সমান সমান হাফ জি টি স্কোয়ারের মতন। সো টি স্কোয়ার ভেঙে t1 t2 হয়ে গেল। এটা জাস্ট মনে রাখার জন্য বলতেছি, ওইখান থেকে মিলাতে যেও না আবার। এটা সূত্রটার ফরমেশনটা অনেকটা দেখতে ওইরকম, তাই মনে রাখতে পারো সহজে ভাবে যে আর সমান সমান হাফ ইন্টু জি টি স্কোয়ার ছিল, সো হাফ ইন্টু জি ইন্টু t1 t2 হয়ে গেল খালি। ডান, ডানা ডান ডান। বুঝছো? ক্লিয়ার সবাই? ভাইয়া বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? এবার আসো আমরা কিছু এমন টাইপের ম্যাথ প্রবলেম করব। ধরো শাহিন শাহ আফ্রিদি যখন কালকে বল করতে আসতেছিল, ওই যে আমাদের নুরুল হাসান সোহান যেরকম ধরো ব্যাটিং করতেছিল, সো এখানে আমরা হচ্ছে বোলার আর এই প্রবলেমটা হচ্ছে ব্যাটসম্যান। তুলে ফেলো তো সবাই প্রশ্নটা, প্রশ্নটা একটু তুলে ফেলো, প্রশ্নটা একটু তুলে ফেলো। কি সুন্দর একটা ব্যাটিং করলো গতকাল নুরুল হাসান সোহান, খুব ভালো লেগেছে আমার কাছে। ওকে আসলে ব্যাট দিয়ে খেলতে চাইছিল নাকি ওর নাচানাচি, উইকেটের মধ্যে নাচানাচিটা দেখছো কি ড্যান্সটা করেন উইকেটের মধ্যে? শাকিব খান ফেল, আমার মনে হয় ও সামনে সিনেমার জন্য চেষ্টা করতে পারে, এটা একটা ভালো সম্ভাবনা আছে। ওর সাথে কোন নায়িকা মানাবে আসলে? দেশি কোনো নায়িকা আসলে যাবে না। ও যে সুন্দর নাচটা দিল কালকে উইকেটের মধ্যে, ওরে সর্বনাশ। এই লেখছো লেখছো লেখছো? হ্যাঁ ও হচ্ছে আর কইও না, আর কইও না, হার নিয়া লিখতেছে কেন সবাই? ঠিক আছে, এই বাচ্চারা লেখা শেষ আশা করি সবার, সবার আশা করি লেখা শেষ। চলো দেখি কি বলছে। সর্বোচ্চ উচ্চতায় একটা প্রাসের বেগ আদি বেগের অর্ধেক হলে আদি কোণ কত ছিল? এটা কোনো প্রশ্ন হলো? নিজেকে শাহিন শাহ আফ্রিদি মনে হচ্ছে, আর মনে হচ্ছে ব্যাটসম্যান হিসেবে দাঁড়ায় আছে ওই পাশে বিশিষ্ট ড্যান্সার নুরুল হাসান সোহান। দেখো সর্বোচ্চ উচ্চতা একটা প্রাসের বেগ আদি বেগের অর্ধেক হলে, তার মানে কি আমরা যখন বস্তুটাকে ছুঁড়ে মেরেছিলাম ভাইয়া, দেখো আমরা যখন বস্তুটাকে ছুঁড়ে মেরেছিলাম ভাইয়া,
v0 বেগে যখন আমরা ছুড়ে মেরেছিলাম তখন একদম যখন সর্বোচ্চ উচ্চতা, বলতো সর্বোচ্চ উচ্চতায় ওর বেগটা কত হবে? হ্যাঁ, সর্বোচ্চ উচ্চতায় যখন সে থাকবে তখন তার কি কোনো y অক্ষ বরাবর বেগ থাকবে? নো, y অক্ষ বরাবর কিন্তু কোনো বেগ থাকবে না, শুধুমাত্র বেগ থাকবে x অক্ষ বরাবর, শুধুমাত্র বেগ থাকবে x অক্ষ বরাবর। তাহলে ভাইয়া দেখো, এই বস্তুটার শুধুমাত্র বেগ থাকবে কোন দিক বরাবর? এই বস্তুটার শুধুমাত্র কিন্তু বেগ থাকবে x অক্ষ বরাবর। সেটার মান কত হবে? আমরা জানি x অক্ষ বরাবর বেগের মান কি কখনো পরিবর্তন হয়? x অক্ষ বরাবর বেগের মান কি কখনো পরিবর্তন হয় না। x অক্ষ বরাবর বেগের মান কিন্তু শুরুতে যা ছিল পরেও কিন্তু তাই থাকবে। বলতো ভাইয়া, শুরুতে আমাদের x অক্ষ বরাবর বেগ কত? যদি ধরে নেই এই অ্যাঙ্গেলটা থিটা নট, তাহলে x অক্ষ বরাবর আমাদের কোণ কত হবে বলতো? x অক্ষ বরাবর আমাদের এই উপাংশের মানটা কত হবে বলতো? v0 বেগে যদি আমরা বস্তুকে ছুঁড়ে মারি, v0 বেগে যদি বস্তুকে ছুঁড়ে মারি, ছুঁড়ে মারার পরে থিটা নট কোণে যদি ছুঁড়ে মারি, তাহলে x অক্ষ বরাবর আমাদের এই বেগের মানটা কত হবে? v cos থিটা, v cos থিটা। এই যে লিখলাম v cos থিটা নট। ভেরি গুড, ভেরি গুড। x অক্ষ বরাবর যে বেগ, সেই বেগটা কিন্তু ভাইয়া সেম থাকবে সারা জীবন, সারা জীবন কিন্তু এই বেগটা সেম থাকবে, x অক্ষ বরাবর বেগের কোনো পরিবর্তন হবে না। আমাদের দেখো বলছে সর্বোচ্চ উচ্চতায় প্রাসের যে বেগটা হবে সেই বেগটা হচ্ছে আদি বেগের অর্ধেক। আমরা দেখলাম সর্বোচ্চ উচ্চতায় তার বেগ হচ্ছে এত, এই বেগটা নাকি আদি বেগের অর্ধেক। তাহলে এই বেগটা যদি আমাদের আদি বেগের অর্ধেক হয়, তাহলে ভাইয়া v0 v0 কাটো, cos থিটা নট সমান সমান হাফ, তাহলে থিটা নট সমান সমান কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, বলো তো ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? স্ফটিক স্বচ্ছ। cos 120 হবে না? নিজেকে আছাড় মারো তো একটা। নিজেকে আছাড় মারবা কিভাবে? নিজেকে আছাড় মারবা কিভাবে? ধরো যেই টেবিলের উপর দাঁড়ায় আছো সেই টেবিলের উপরে দাঁড়ায় যাও, যে টেবিলে বসে পড়াশোনা করতেছো এই টেবিলের উপর দাঁড়ায় গিয়ে কোনো রকম প্রোটেকশন ছাড়া, হাত টাত ছাড়া জাস্ট এইভাবে করে ঠাস করে পড়ে যাও। এই বেটা, cos থিটা সমান সমান হাফ, তাহলে থিটার মান কত হয়? 60 ডিগ্রি হয় না? মাইনাস হাফ হইলে না 120 ডিগ্রি হয়? মাইনাস হাফ হইলে না 120 ডিগ্রি হয়। ডান, ডান 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 ডান। তাহলে দেখো সহজ জিনিস, আমাদের বলছে কি সর্বোচ্চ উচ্চতায় একটা প্রাসের বেগ আদি বেগের অর্ধেক। তো সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হয়? আনুভূমিক বরাবর শুরুতে যেই বেগ ছিল সেটাই সর্বোচ্চ উচ্চতার বেগ। এইটা নাকি যেই বেগে ছুঁড়ে মারা হয়েছিল তার অর্ধেক। এখান থেকে আমরা থিটার মান বের করে ফেললাম। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? আফরোজ মিম খুব সুন্দর একটা কমেন্ট করেছো, বলেছো ভাইয়া ফুল স্ক্রিন হয় না। ইচ্ছা করে, ইচ্ছা করে আমরা এটা করে রাখছি যাতে করে তুমি ফুল স্ক্রিনে ক্লাস করতে না পারো। এটা আমাদের একটা ষড়যন্ত্র তোমার প্রতি। এই ফুল স্ক্রিন হয় না বলো তো সবাই? ফুল স্ক্রিন হয় না? হয়তো ওরা একটু শিখাই দিও, একটু সবাই ওরা একটু শিখাই দিও। ফুল স্ক্রিন তো হওয়ার কথা, হবে না কেন? এই যে ডান পাশে কর্নারে একটা দেখো এরো চিহ্ন আছে, একটা এরো চিহ্ন আছে, ওইটাতে ইয়া করো, ওইটাতে ট্যাপ করে দেখো হয় নাকি। ঠিক আছে, হওয়ার কথা, বিশ্বাস করো আমরা এখান থেকে কিছু করে রাখিনি। ঠিক আছে, চতুর্ভুজের চাপ দাও, দেখো চতুর্ভুজ আছে নাকি একটা, দেখো একটা চতুর্ভুজ আছে, ওইটাই চাপ দাও। এইখানে ভাইয়া খুব সুন্দর কনসেপচুয়াল একটা প্রশ্ন করছে। প্রশ্ন তোলো, এই প্রশ্ন তোলো, তাড়াতাড়ি 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 প্রশ্ন তুলে ফেলো সোনা পাখির দল, প্রশ্ন তুলে ফেল, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি। 40 সেকেন্ড তোমাদের হাতে টাইম, 40 সেকেন্ড, তুলে ফেলো তো ঝটপট। ক্লাস কখন শুরু হয়েছে? ক্লাস শুরু হয়েছে গতকালকে, গতকালকে থেকে আজকে পর্যন্ত ক্লাস নিচ্ছি। তুমি কোথায় ছিলে? এখন এসে জিজ্ঞেস করছে ক্লাস, ক্লাস কখন হয়েছে?
ঠিক আছে, এই স্ক্রিনশট তুলবা না, আসার মারবো একদম, একদম আসার মারবো, এই স্ক্রিনশট নিও না কিন্তু খবরদার। এই খেরে আকরাম হলো না, আকরাম হলো না, আজমাইনুল ইসলাম ইলহান, এসএস নাকি ডান, ধরে আসার মারবো। এই প্রশ্ন তোলো, প্রশ্ন তোলার দরকার আছে ভাই, প্রশ্ন খাতায় তুলবা, ঠিক আছে, দরকার আছে। দেখো, একটা প্রাসকে 2i + 3j ক্যাপ বেগে নিক্ষেপ করা হলো। আমার বাসায় দুইটা ক্যাপ নিয়ে আসছিলাম, কোত্থেকে নিয়ে আসছিলাম জানো? এখান থেকে নিয়ে আসছিলাম, এর জন্য ক্যাপগুলো এখানে নাই। একটা প্রাসকে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ বেগে নিক্ষেপ করা হলে যখন সেটা আনুভূমিক বরাবর আনুভূমিক পাল্লার সমপরিমাণ দূরত্ব অতিক্রম করবে তখন প্রাসের বেগ নির্ণয় করো। প্রাসের বেগ নির্ণয় করো। দেখো ভাইয়া কি বলছে এখানে, বলছেটা কি, চলো তো দেখি কি বলছে। একটা প্রাসকে এত বেগে নিক্ষেপ করা হয়েছে, এই যে দেখো ভাইয়া, আরে দেখবা তো, এত ছটফট করলে হবে? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ এত বেগে নিক্ষেপ করলাম, ঠিক আছে, যখন সেটা আনুভূমিক বরাবর আনুভূমিক পাল্লার সমপরিমাণ দূরত্ব অতিক্রম করবে। আনুভূমিক মানে এই দিক বরাবর, বলছে যখন এটা এই দিক বরাবর আর সমান দূরত্ব অতিক্রম করবে তখনকার বেগ নির্ণয় করো। আচ্ছা ভাই, তার মানে কি আসলে বস্তুটা যখন এগুলো তো ঠিক না, বস্তুটা যখন বস্তুটা যখন বস্তুটা যখন এইরকম করে আবার আগের জায়গায় ফেরত আসবে, এই যে দেখো বস্তুটা যখন আবার এরকম আগের জায়গায় ফেরত আসলো, এই অবস্থাটাই কিন্তু দেখো আনুভূমিক বরাবর আনুভূমিক পাল্লা সমান দূরত্ব। এই যে বস্তুটা যখন আনুভূমিক বরাবর আনুভূমিক পাল্লা সমান দূরত্ব অতিক্রম করে তখন কি বস্তু ভূমিতে থাকে না? আবার তখন কি বস্তুটা আবার ভূমিতে ফেরত আসে না? আমাদেরকে বলছে সেই সময় প্রাসের বেগ কত নির্ণয় করো। সেই সময় প্রাসের বেগ কত নির্ণয় করো। সাবরিনা তাসনিম ওই কমেন্ট করছে, প্রাস লেখে নাই, ও লিখতে চাইছে ক্রাশ, কিন্তু বানান করছে ভুল। ক্রাশ বানান লিখতে গিয়ে ওর হয়ে গেছে ক্র্যাশ, বুঝছো? লেখছে ক্র্যাশের বেগ নির্ণয় করেন, ক্র্যাশ করে ফেলছে ও। তাইলে এখন দেখো সমপরিমাণ দূরত্ব যখন অতিক্রম করবে তখন প্রাসের বেগ নির্ণয় করো। ভাইয়া বলো তো, আমরা এটা যেহেতু বেগ নির্ণয় করতে বলছে খুবই সহজ ভাবে একটা চিন্তা করতে পারি। সহজ চিন্তাটা পরে শিখাবো, আগে একটু আমরা এই প্রাসের কনসেপ্ট দিয়ে আগে সলভ করি, তারপর একটা খুব সহজ একটা সূত্র শিখবো, সহজ একটা আইডিয়া তোমরা জানো অলরেডি, সেটাই আমরা শিখবো, ঠিক আছে? দেখো ভাইয়া, আমাদের 2i + 3j ক্যাপ বেগে যখন আমরা ছুড়ে মারবো তখন সেটা কিন্তু সাই করে এখানে এসে পড়বে। আচ্ছা বলো তো ভাইয়া, তার এক্স অক্ষ বরাবর বেগ কত থাকবে? বলতো তার এক্স অক্ষ বরাবর বেগটা কত থাকবে বলো তো দেখি, কে বলতে পারে দেখি তো? তার এক্স অক্ষ বরাবর বেগটা কত থাকবে? কত থাকবে বলো? এক্স অক্ষ বরাবর বেগ থাকবে 2। কেন 2? কারণ ভাইয়া এখানে 2i + 3j ক্যাপ মানে কি? মানে হচ্ছে এই বস্তুটাকে আমরা এক্স অক্ষ বরাবর তার আদিবেগ হচ্ছে 2 এবং ওয়াই অক্ষ বরাবর তার আদিবেগ হচ্ছে 3, ঠিক আছে? অর্থাৎ পুরা রাস্তা জুড়ে সব জায়গাতে তার এক্স অক্ষ বরাবর যে বেগ সেই বেগের মান কিন্তু হবে 2 করে। পুরাটা রাস্তায় এক্স অক্ষ বরাবর বেগগুলো হবে কত করে? 2 করে। তাহলে যখন এটা টুপুস করে এখানে এসে পড়বে তখনও কিন্তু তার এক্স অক্ষ বরাবর বেগ আগে যা ছিল এখনো তাই থাকবে, এদিক বরাবর বেগটা 2i ক্যাপই থাকবে। এখন ভাইয়া বলো তো, উপরের দিকে আমরা 3 বেগে ছুড়ে মারছি, যখন একটা বস্তুকে আমরা 3 বেগে উপরের দিকে ছুড়ে মারবো তখন বলো তো
বস্তুটা পুরাটা উচ্চতায় উঠে যখন আবার নিচের দিকে নামবে, তখন নিচ থেকে যখন উপরে উঠবে, উপরে যখন উঠালাম 3 বেগ যদি দেই, তাহলে বলতো ঘুরে যখন আবার আগের জায়গায় আসবে, তখন তার বেগ কত হয়? তখন তার বেগ কত হয় বলতো? 3 হবে না? 3 হবে না? বুঝতে পারছো? কারণ কি? শক্তির নিত্যতা দিয়ে আমরা চিন্তা করতে পারি কিন্তু, যে যখন আমরা কোনো একটা বস্তুকে হাফ m3 স্কয়ার পরিমাণ গতিশক্তি দিলাম, সেটার গতিশক্তি আস্তে আস্তে কমবে কমবে কমবে, বিভব শক্তি বাড়বে বাড়বে বাড়বে, সর্বোচ্চ বিভব শক্তি হবে, গতিশক্তি হবে 0। তারপর যখন এটা আবার নিচে নামবে, তখন আস্তে আস্তে বিভব শক্তি কমবে, গতিশক্তি বাড়বে, পুরা এনার্জিটা যখন নিচে চলে আসবে, তখন পুরা এনার্জিটা কিন্তু তার গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে আবার। অর্থাৎ যখন সে আবার আগের লেভেলে আসবে, তখন তার শুরুর গতিশক্তি আর শেষের গতিশক্তি সমান হবে। তার মানে শুরুর বেগ, শুরুতে বেগের মান আর শেষে বেগের মান কিন্তু সমান সমান হবে। তাহলে উপরে যখন আমরা 3 বেগে ছুঁড়ে মারছিলাম, 3 বেগে উপরে ছুঁড়ে মারছি উপরে ছুঁড়ে মারছি, আবার যখন এটা মাটিতে আবার আগের লেভেলে আসছে, তখনও কিন্তু তার y অক্ষ বরাবর বেগ হবে এখন 3। বুঝছো? তখনও কিন্তু তার y অক্ষ বরাবর বেগ হবে 3। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা তো সহজে চিন্তা করলাম যে y অক্ষ বরাবর বেগ 3 হবে। এই একটা কথা বলো তো, একদম সহজ কথা। যখন একটা বস্তুকে আমরা উপরের দিকে ধরো 50 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারছি, বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় গিয়ে যখন আবার এই নিচে আসবে, তখন এইখানে তার বেগ কত হয়? এটা আগে বলো সবাই। যারা বলতেছো যে ভাইয়া বুঝিনি, তারা এটা আরেকবার বলো তো দেখি। এটা আরেকবার বলো তো দেখি। আনোয়ার, মৃধা বলো, না হলে ঘুষি মারবো কিন্তু, একদম ঘুষি, একদম ঘুষি। না না, মাটিতে পড়ার আগে। তাসমিয়া তাহসিন আশতারেক মাতুব্বার বলছি শূন্য হবে। মাটিতে স্পর্শ করার পূর্বে বলছি, মাটিতে স্পর্শ করার পূর্বে। তো যখন আমরা এটাকে মনে করো 50 বেগে ছুঁড়ে মারলাম, তখন এটা কিন্তু সর্বোচ্চ উচ্চতায় উঠবে, তারপর যখন আবার নিচে নামবে, তখন মাটিতে আঘাত করার আগে তার বেগ কিন্তু হবে 50। তাহলে এখানে ঠিক সেম কনসেপ্ট আমরা কিন্তু অ্যাপ্লাই করব, যে যখন এখানে 3 বেগে তুমি উপরের দিকে ছুঁড়ে মারছো, 3 বেগে যখন উপরের দিকে ছুঁড়ে মারছো, তখন এটা যখন আবার ঘুরে আগের জায়গায় আসছে, সো বলো তো তার y অক্ষ বরাবর বেগ কিন্তু 3, তারপর একটু কমবে কমবে কমে কমে এখানে হবে 0। তারপর আবার যখন নিচে নামবে, তখন কিন্তু y অক্ষ বরাবর বেগ বাড়বে 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 বাড়বে, এই লেভেলে আসার সময় তার বেগের মান কিন্তু হয়ে যাবে 3 এর সমান। সবাই কি ক্লিয়ার? 3 এর সমান যে হবে, এটা কি সবাই বুঝছো? বুঝছো? ভেরি গুড। কিন্তু ভাইয়া বলো তো, এই 3 এর বেগটা কি উপরের দিকে হবে? এই 3 এর বেগটা কি ভাইয়া উপরের দিকে হবে? না, উপরের দিকে হবে না। সো 3টা কোন দিকে হবে? 3 হচ্ছে এই দিক বরাবর হবে। সো এইটা হচ্ছে আমাদের 3j ক্যাপ। ভাইয়া এটাকে কি আমি 3j ক্যাপ বললে হবে? এটা কি y অক্ষ বরাবর পজিটিভ দিকে 3? না, নেগেটিভ দিকে 3, তাই -3 আমরা বসায় দিব। তাহলে এই পজিশনের বেগটা কত হবে সেটা কিন্তু আমরা সহজে বের করে ফেলতে পারলাম। ঠিক আছে, সহজে বের করে ফেলতে পারলাম। তুমি যদি এইটা না বুঝো, যদি মনে করো ভাই আমি একটু বড় করে করতে চাই, একটু ম্যাথমেটিক্স দিয়ে দেখতে চাই যে হ্যাঁ আসলে এটা 3 হবে, তাইলে ভাইয়া একটা কাজ করো। বলো তো, উপরের দিকে যখন তুমি বস্তুকে ছুঁড়ে মারবা, তখন v সমান সমান কি হয়? vy সমান সমান কি হবে? v0y মাইনাস g ইন্টু t হবে না? যে কোনো t সময় পরে তুমি যদি শেষ বেগ বের করতে চাও, তাহলে এটা সূত্র হচ্ছে এরকম। সো আমাদের মনে করো vy বের করতে চাই, মাইনাস v0y এর মান ছিল, সরি, সমান সমান v0y এর মান ছিল 3, যেটাকে উপরের দিকে 3 বেগে ছুঁড়ে মারছি, মাইনাস g এর মান হচ্ছে 9.8, ইনটু বলো তো টাইমটা কত লিখবো এখানে? কতক্ষণ সময় পরে এটা আবার আগের জায়গায় ফেরত আসে? বিচরণকাল পরিমাণ সময় পরে আবার আগের জায়গায় ফেরত আসে না? তাহলে বিচরণকাল সমান কি ছিল? 2 ইনটু y অক্ষ বরাবর বেগ মানে 3 ডিভাইডেড বাই 9.8, 9.8 9.8 কাটা 3 মাইনাস 2 ইনটু 3, তাহলে vy এর মান আসে, vy এর মান আসে -3। সো ভাইয়া সমীকরণ দিয়ে তো সবাই করতে পারে, কিন্তু তুমি এই স্মার্ট চিন্তাটা করতে পারো কিনা, এইটাই হলো মেইন ব্যাপার। অবজেক্টিভে যদি আসে সবাই হয়তো এভাবে করবে, কিন্তু তুমি ওই কনসেপ্ট কাজে লাগায় বুঝে যাবা, ও আচ্ছা, যে বেগে ছুঁড়ে মারছিলাম, আবার যখন মাটিতে আগের জায়গায় আসবে, তখন সে সেই বেগেই ফেরত আসবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো ভাইয়া? ঠিক আছে,
ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা এখান থেকে দেখো যেটা বের করলাম যে vy এর মান কত। এখন আমাদের কি বলছিল যে তখন প্রাসের বেগ নির্ণয় করো। তো ভাইয়া আমরা কিন্তু বেগটাকে দেখো, শেষ বেগটাকে ভেক্টর আকারেই প্রকাশ করে ফেললাম, 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। যদি তুমি এখন মান বের করতে চাও, মান কত হবে? স্কয়ার রুট অফ 2 স্কয়ার প্লাস মাইনাস 3 স্কয়ার। এবং ভাইয়া বলো তো আনুভূমিকের সাথে দিক কত হবে? এটা হচ্ছে মনে করো লব্ধি বেগটা, মানে এটা মূল বেগটা, মূল শেষ বেগটা। এটা আমাদের আনুভূমিকের সাথে কত কোণ তৈরি করবে? আমরা লিখতে পারি tan থিটা সমান সমান, বলো তো, টেরা লম্বাভূত। তাহলে এটা যদি থিটা হয় তাহলে লম্ব কোণটা, লম্বের মান 3 আর ভূমির মান 2। তাহলে tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি 3/2। অনেকে মনে মনে ভয় পাচ্ছে যে ভাইয়া এটা তো কোনো ত্রিভুজ না, এটা আপনি কিভাবে করে ভাইয়া tan থিটা অ্যাপ্লাই করলেন? আমরা তো ভাইয়া বুঝতে পারিনি, একটু আরেকবার বুঝিয়ে দেন। এই দেখো, এই যে বাহুটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হচ্ছে দেখো, এখানে একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। তাহলে tan থিটা টেরা লম্বা ভূত, থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, এই দেখো থিটার বিপরীত বাহু লম্ব, আর ভূমি হচ্ছে 2। তাহলে 3/2, tan থিটা সমান 3/2। বুঝছো? এই বুঝছো? তার মানে বস্তুটা কিন্তু আনুভূমিকের সাথে কত কোণ করে আছে সেটা বের করে ফেলতে পারলাম। তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধি বেগের মান, আর এইটা হচ্ছে আমাদের লব্ধি বেগের দিক। থিটা সমান সমান tan ইনভার্স 3/2। সো আমরা এখান থেকে বলে দিব যে ভূমির থেকে এত ডিগ্রি কোণে নিচের দিকে বস্তুর বেগ এত মিটার পার সেকেন্ড। কি বললাম? ভূমির থেকে থিটা ডিগ্রি কোণে নিচের দিকে বস্তু কণার বেগ এত মিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছো? না -3 দেওয়ার দরকার নেই, কারণ নিচের দিকে মুখে বলে দিব, নিচের দিকে বলে দিলেই হবে। তুমি তো দেখছোই যে নিচের দিকে, তাহলে ভূমির সাথে কত ডিগ্রি কোণে নিচের দিকে এটা বলে দিলেই হবে ভাইয়া, প্যারা নাই, চিল। বুঝতে পেরেছো? না ভিওয়াইটা আমি আর বুঝাবো না মাহমুদুল, আর বুঝাবো না। এইবার তুমি এটা নিজে থেকে চিন্তা করে বাইর করবা, সবকিছু বলে দিয়ে হবে না, কারণ এই জিনিস 3বার বলছি অলরেডি। ঠান্ডা মাথায় চিন্তা করবা এবার, নিজেকে নিজে বুঝাবা। বুঝতে পারছো? বুঝতে পারছো? শোনো তোমাদেরকে একটা জিনিস বলি, এটা মনে হয় আমি এর আগে তোমাদেরকে বলছিলাম। একটা জিনিস, একটা কথা মাথায় রাখবা। শোনো, টার্গেট রাখবা, যখন যে জিনিসটা শিখতেছো, যখন যে জিনিসটা পড়ছো, হয় তুমি তোমার কোনো বন্ধুকে টাইনা নিয়ে এসে বুঝাবা যে দোস্ত আয় এটা তোরে বুঝাই। দেখবা কাউকে বুঝাইতে গেলে নিজের পড়াটা একদম 100-100 হয়ে যায়। এইটা গেল 1 নাম্বার কথা। 2 নাম্বার হচ্ছে তুমি বলতে পারো যে ভাই আমার যত বন্ধু আছে এরা সব বিখাউস, এরা কেউ ভাই পড়াশোনার মধ্যে নাই, ওরা ভাই বেলাইনে চলে গেছে অলরেডি। এখন আমি ভাই ভালো ভালো ছেলে, আমি পড়াশোনা করতে চাই, জীবন করতে চাই, আমাকে আপনি একটা সাজেশন দেন, আমি কাকে পড়াবো? তোমার জন্য সাজেশন হচ্ছে তুমি নিজেকে নিজে পড়াবা। তুমি চিন্তা করবা তুমি টিচার, তুমি স্টুডেন্ট, ভাই বিশ্বাস করো এটা কাজে লাগে, বিশ্বাস করো এটা কাজে লাগে। মনে করো তুমি কাউকে বুঝাচ্ছ, সো যে কোনো একটা থিওরি যখন ক্লাস থেকে শিখলা, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, বায়োলজি হোক, রিভিশন দেওয়ার সময় মনে করবা তুমি লেকচারার, তুমি টিচার, তুমি পড়াচ্ছ। তো তুমি পড়ানোর সময় বা কাউকে বোঝানোর সময় যেভাবে করে বুঝাবা, তুমি দেখবা ওই বুঝাইতে গিয়ে তোমার মাথায় অনেকগুলা প্রশ্ন অ্যারাইজ করতেছে, এবং সেগুলার অ্যান্সার যখন খুঁজবা বা সেগুলার অ্যান্সার যখন পাবা, জিনিস একদম মাথার মধ্যে গেঁথে যাবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? সো এইটা মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, গেল গেল গেল, ঠিক আছে। তাইলে আমরা এটা দেখলাম, পারলাম। এখন ভাইয়া একটা সহজ জিনিস জানো কি, আমাদের এখানে যদি আমি তোমাদের ওই যে ইয়াটা পড়ো, কাজ শক্তি ক্ষমতা অধ্যায়টা পড়ো, তাহলে দেখবা আমাদের কিন্তু এখানে বস্তুটার কাজ শক্তি ক্ষমতা পড়া লাগবে না, তোমরা এটা অলরেডি পড়ছো। এই যান্ত্রিক শক্তির নিত্যতা তোমরা পড়ছো না? যান্ত্রিক শক্তির নিত্যতা আমিও তো মনে হয় তোমাদের পড়াইছি, যান্ত্রিক শক্তির নিত্যতা। হ্যাঁ, এই তোমরা যারা এসএস আগের থেকে ছিলা, যে ফিউচার স্কুলে, বা যারা ফ্রি ক্লাস করছো, বা এসএসসি এফআরবি তে ছিলা,
কাজ শক্তি ক্ষমতা আমি নিছিলাম না? নিছিলাম তো, আমি নিই নাই? যাই হোক, যাই হোক। সো আমাদের এখানে তোমরা ওই সূত্র তো ভাই পড়ছো না, যে যান্ত্রিক শক্তির নিত্যতা। সো যান্ত্রিক শক্তির নিত্যতায় কি ছিল, যে বস্তুকে যখন উপরের দিকে ছুঁড়ে মারবা সব সময় তার মোট শক্তির পরিমাণ থাকবে সেম, সব সময় তার মোট শক্তির পরিমাণ থাকবে সেম। যখন উপরে যাবে বিভব শক্তির মান বাড়বে, গতিশক্তির মান কমবে। যখন নিচে নামবে তখন আস্তে আস্তে গতিশক্তির মান বাড়বে, বিভব শক্তির মান কমবে। সো এইখানে বলতো, যখন বস্তুটা ভূমিতে আছে তখন তার বিভব শক্তি 0, তখন তার গতিশক্তি হাফ এম ভি স্কোয়ারটাই মোট শক্তি, হাফ এম ভি স্কোয়ারটাই তার মোট শক্তি, তাই না? যখন বস্তুটা এই জায়গাতে আসছে তখনও তার বিভব শক্তি 0, তার গতিশক্তি কত এটাই আমাকে বের করতে হবে, হাফ এম ভি স্কোয়ার মনে করো, এই জায়গার গতিশক্তি মনে করো ভি। দেখো যান্ত্রিক শক্তির নিত্যতা অ্যাপ্লাই করলাম জাস্ট, যখন এখানে ছুঁড়ে মারছো তখন এখানকার বিভব শক্তি 0, গতিশক্তি একটা আছে। রাস্তায় যদি কোনো ঘর্ষণ বল টাইপের কিছু না থাকে, যদি কোনো বাতাসের বাধা টাইপের কিছু না থাকে, তাহলে কিন্তু টোটাল যান্ত্রিক শক্তির কোনো অপচয় হবে না। অর্থাৎ মোট যান্ত্রিক শক্তি শুরুতে যা, পরেও কিন্তু সেই একই যান্ত্রিক শক্তি থাকবে। তাহলে এখানে তার গতিশক্তি যা, বিভব শক্তি আর গতিশক্তির যোগফল যা, এখানেও তার বিভব শক্তি গতিশক্তির যোগফল তাই হবে। এখানে ইপি আর ইকে মানে পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি, বিভব শক্তি গতিশক্তির যোগফল যা, এখানেও বিভব শক্তি গতিশক্তির যোগফল তাই হবে। তাহলে এখানে তো বিভব শক্তি 0 ভূমিতে আছে, এখানেও বিভব শক্তি 0 ভূমিতে আছে, তাহলে এখানকার গতিশক্তি যা, এখানকারও গতিশক্তি তাই হবে। তাহলে এই শুরুর যে গতিশক্তি সেটা লিখলাম হাফ এম ভি নট স্কোয়ার, আর এখানকার যে গতিশক্তি সেটা লিখলাম হাফ এম ভি স্কোয়ার। সো আমরা কিন্তু এখান থেকে দেখো হাফ হাফ কাটা, এম এম কাটা, ভি নট সমান সমান আসতেছে ভি। অর্থাৎ বেগের মান যদি আমাদের চাইতো, চোখ বন্ধ করে মান যদি চাইতো, ধরো এটা অবজেক্টিভে, তোমাদের অপূর্ব দাদা ফোন দিচ্ছে কেন? আচ্ছা, সো যেটা বললাম যে যদি আমাদের তোমার হচ্ছে অবজেক্টিভে যদি আসতো, তাহলে কিন্তু এই ক্যালকুলেশন করে দেখাবা এই ঝামেলার মধ্যে যাবা না। তুমি দেখতেছো এখানে আমাদের গতিশক্তি শুরুতে যা, শেষেও গতিশক্তি তাই থাকবে, কারণ আমাদের দুইটাই ভূমিতে এসে পড়ছে। তাহলে এখানে গতি বেগ যা হবে এখানেও কিন্তু বেগটা তাই হবে। বুঝতে কি পেরেছো বলো? এই আর্কাইভ ক্লাস আছে, খুঁজে দেখো, খুঁজে দেখো, এই চ্যাপ্টার 1 এর আর্কাইভ ক্লাস আছে, আমি নিজেই দেখছি, কোথায় জানি আছে, একটু খুঁজে দেখো। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সত্যি নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে দিয়ে দিব না, অসুবিধা নেই, হ্যাঁ দিয়ে দিব, চিন্তা করো না, চিন্তা করো না। ওকে, ডান। তাহলে আমরা তখন প্রাসের বেগ কত হয় সুন্দর মতন বের করে ফেললাম। ঠিক আছে, সবাই বুঝেছো? এইবার আসো, এইটা খুব চখাম একটা প্রবলেম ভাইয়া, খুবই চখাম একটা প্রবলেম। দেখো তো কি বলছে, একটা প্রাসকে 100 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের, এই লেখো লেখো লেখো, প্রশ্ন লিখে ফেলো, প্রশ্নটা তুলে ফেলো, চট করে তুলে ফেলো প্লিজ, সময় নিও না, প্রশ্নটা তুলে ফেলো। ঢিচিয়া, না ঢিচিয়া না, সরি, ঢিচিয়া ঢিচিয়া ঢিচিয়া। 30 সেকেন্ড সময় দিলাম, প্রশ্নটা ঝটপট তুলে ফেলো, ঝটপট। ঝটপট তুলে ফেলো। শেষ, শেষ, ঘড়িতে ঘন্টা বেজে গিয়েছে। খাতা জমা দাও সবাই, খাতা জমা দাও। আচ্ছা, তোমরা যখন এসএসসি পরীক্ষা দিছিলা, দেওয়ার পরে তোমাদের কি এরকম মনে হইতো যে রোল লিখছি কিনা, সেট কোড ঠিক লিখছি কিনা, এমসিকিউতে কি ওই ফিল আপ করতে গিয়ে ভুল করে আসলাম কিনা, এরকম কি তোমাদের মনে হয়েছিল? দেখি প্রশ্নটা পড়ি, চলো কি বলছে। একটা প্রাসকে 100 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। বাহ, কত সুন্দর ডেটা দেখো, ডেটা দেখলেই তো ম্যাথ করতে ইচ্ছা করে, অথচ নাম্বারগুলো যদি দিত 22.75 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 29.39 ডিগ্রি কোণে, এরকম দিলে মেজাজটা খারাপ হয়ে যায় না বলো? ফাইল তো লোকজন সব
একটা প্রাসকে 100 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি করে নিক্ষেপ করা হলো। দেখো এর থেকে সুন্দর ডাটা আর হয়? কত সুন্দর একটা ডাটা, অঙ্ক করতেই তো ইচ্ছা করতেছে। 100 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে আমরা নিক্ষেপ করলাম। বলছে যে কতক্ষণ পরে প্রাসের কোণ আনুভূমিকের সাথে 45 ডিগ্রি হবে। ভাইয়া বলো তো, যখন প্রাসটা, যখন বস্তুটা এভাবে করে ঘুরে আসতেছে, তখন বলো তো তার যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা কি সব জায়গাতে একই রকম থাকে? ওহ, সাই উচ্চারণ করা হয় নাই, সাই। ওকে, সো আমরা এখান থেকে দেখো যেটা বলছিলাম, যখন আমাদের এই যে কণাটা, সেটা যখন বিভিন্ন পজিশনে আছে, ধরো এই পজিশনে আছে বা 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 এই পজিশনে আছে, বলতো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের যে কোণটা, সেই কোণের কিন্তু একটা পরিবর্তন হয়, তাই না? বলতো কোণের কিন্তু একটা পরিবর্তন হয়। আমাদের আনুভূমিকের সাথে যেই কোণটা, সেই কোণের কিন্তু একটা পরিবর্তন হয়, তাই না? তাই না? সো বলতো আমাদের বের করতে বলছে যেই মুহূর্তে আমাদের কোণটা আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ করে আছে, যেই মুহূর্তে আমাদের কোণটা আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ করে আছে, তখন সময়টা কত? মানে ছুঁড়ে মারার কতক্ষণ সময় পরে আমাদের এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হবে। কথা বুঝছো? প্রশ্ন বুঝছো? ঠিক আছে। এখন ভাইয়া বলো তো, এই যে র্যান্ডম যে কোনো পজিশনে যদি আমরা এই যে হলুদ কালার দিয়ে যেই বেগটা নিছি না, এটাকে একটু বড় করে এই পাশে আঁকতেছি, এইটা হচ্ছে মনে করো আমাদের ওই মুহূর্তের বেগ। বলতো ভাইয়া এক্স অক্ষ বরাবর যে উপাংশটা, সেটা তো সবসময় আগের মতনই থাকবে। এক্স অক্ষ বরাবর উপাংশ কিন্তু 10 cos 60 ডিগ্রি, cos 60 এর মান হাফ, তার মানে এক্স অক্ষ বরাবর মান হচ্ছে 50, 50ই থাকবে। আমাদেরকে বলছে এটা কখন 45 হবে। বলতো আমাদের যদি এটা ভি হয়, যদি এটা 45 ডিগ্রি কোণে, ভি এক্স এর মান আমাদের দেওয়া আছে, ভি ওয়াই এর একটা নতুন মান পাবো না এখানে? মনে করো টি সেকেন্ড পরে আমাদের বস্তুটা এই পজিশনে এসে পৌঁছাইছে, কি বললাম? মনে করো টি সেকেন্ড পরে আমাদের এই বস্তুটা এই জায়গাতে এসে পৌঁছাইছে, ঠিক আছে? তাহলে এইখানে তো তার নতুন একটা ভিওয়াই আছে, ভিএক্স টা আগের মতন, নতুন একটা ভিওয়াই আছে, এবং ভিওয়াইটা কমে যাচ্ছে বলেই কিন্তু অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে। ভিওয়াইটা ছোট হয়ে যাচ্ছে, যত উপরে যাচ্ছে ভিওয়াইটা ছোট হয়ে যাচ্ছে বলেই কিন্তু অ্যাঙ্গেলটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। তো আমরা বলতো এই ভি ওয়াই সমান কি লিখতে পারি? ভি ওয়াই সমান লিখতে পারি ভি সমান সমান ইউ মাইনাস জিটি লেখা যায়, ভি সমান ইউ মাইনাস জিটি লেখা যায়। তাহলে বলতো tan 45 ডিগ্রি এটা সমান সমান তো ভাইয়া লম্ব বাই ভূমি। সো লম্ব হচ্ছে ভি ওয়াই আর ভূমি হচ্ছে কিন্তু দেখো 50, লম্ব বাই ভূমি ভি ওয়াই বাই 50। তাহলে বলো তো tan 45 ডিগ্রি সমান সমান ভি ওয়াই এর মান হচ্ছে ভি নট ওয়াই মাইনাস জিটি। ভি নট ওয়াই মানে কত? ভি নট সাইন থিটা নট মাইনাস জি ইন্টু টি ডিভাইডেড বাই 50, ডিভাইডেড বাই 50। আচ্ছা, tan 45 এর মান হচ্ছে কত? 1। tan 45 এর মান হচ্ছে 1, তাহলে আমি লিখলাম 50 ইন্টু 1 সমান সমান ভি নট এর মান হচ্ছে 100, সাইন থিটার মান হচ্ছে 60 মাইনাস জি ইন্টু টি। সো দেখো এখান থেকে ভাইয়া আমরা যদি টি এর মানটা বের করতে চাই, তাহলে কত হবে? জিটি সমান সমান হবে 100 সাইন 60 ডিগ্রি মাইনাস 50। টি এর মান তাহলে কত আসে? √3/2, তার মানে 50√3। দেখো ভাইয়া সাইন 60 মানে √3/2, 2 আর 100 কাটাকাটি করে 50, তাহলে 50√3 মাইনাস 50 ডিভাইডেড বাই 9.8। তাহলে আমরা কিন্তু এখান থেকে সময়ের মান কত বের করে ফেলতে পারবো। 50√3 মাইনাস 50 ডিভাইডেড বাই 9.8, এটা আসে কত? 3.73 সেকেন্ড। 3.73 সেকেন্ড।
ঠিক আছে, ঠিক আছে, বলো তো বুঝেছো? এই vx এর মান 50 হলো কেমনে, এটা জিজ্ঞেস করতেছে অনেকে। দেখো দেখো, আমরা এখানে tan 45 সমান সমান লিখেছি লম্ব বাই ভূমি। এই যে vy টা এই পাশে আসলে এটা কি vy না? টেরা লম্বাভূত, লম্ব vy, ভূমি হচ্ছে vx। vx এর মান কত? শুরুতে যা ছিল তার সমান। শুরুতে কত ছিল? শুরুতে vx কত ছিল? 100 cos 60 ডিগ্রি, এটা ছিল শুরুতে। এটা মান কত? 50 না? তাহলে 50 কিন্তু পুরাটা রাস্তায় আনুভূমিক বরাবর বেগ থাকবে। তাহলে সব জায়গায় আনুভূমিক বরাবর বেগ হচ্ছে 50। তাহলে দেখো আমরা এখান থেকে লিখব tan 45 সমান সমান vy বাই vx। vy কে রাখলাম, vx হচ্ছে 50, এখান থেকে tan 45 আসলো, vy হচ্ছে এই মুহূর্তের শেষ বেগ, এই মুহূর্তের শেষ বেগ। তাহলে এই মুহূর্তের শেষ বেগ সমান কি লিখতে পারি? v সমান সমান u মাইনাস gt। ইউ মানে কি? ইউ মানে হচ্ছে v নট সাইন থিটা নট, তো y অক্ষ বরাবর আদিবেগ মাইনাস gt। তাহলে এই মানটা এখানে বসাইছি, তারপর গুণ দিয়ে নরমাল হিসাব, টি এর মান বের হয়ে গেছে, টি এর মান বের হয়ে গেছে। এই বুঝতে পারছো? বুঝতে পারছো? সহজ না? সহজ না বলো তো? মেগা এক্সাম কালকে, ভেক্টরের মেগা এক্সাম কালকে, ঠিক আছে? আচ্ছা ভালো কথা, কালকেও না, কালকে তো শনিবার না, কালকে কোনো ক্লাস নাই, তো রোববার হবে কিনা এটা জানাই দিব না আজকে, ঠিক আছে? এবার আসো পরের প্রশ্নটা, এটা খুব চমৎকার প্রশ্ন। বলছে এই সময়ে লব্ধি বেগের মান কত হবে? দেখো এই প্রশ্নে আমাদের জন্য বের করাটা সহজ। কেন সহজ? কারণ আমরা অলরেডি কিন্তু ওই মুহূর্তে ভিওয়াই কত বের করে ফেলছি। এই যে ভিওয়াই হচ্ছে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি, এবং ভিএক্স এর মানও বের করে ফেলছি। তাহলে এইটা একটা উপায় হতে পারে যে আমরা তো ভিওয়াই এর মান বের করে ফেলছি, টি সময় পরে কত হয়। সো আমাদের যেহেতু সময়টা 3.73 সেকেন্ড ছিল, তাহলে ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ এই 3.73 সেকেন্ড পরে কত, সেইটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। সো এখান থেকে এটা একটু বড় হয়ে যাবে প্রসেসটা, কিন্তু এক লাইনে করে ফেলা যায়, এটা একদম এক লাইনে কিন্তু করে ফেলা যায়, সেটা দেখাবো। আগের দিন সূত্র দেখাইছিলাম এরকম একটা। vy সমান সমান আমরা লিখতে পারি যে আমাদের v নট সাইন থিটা নট, v নট সাইন থিটা নট, v is equals to u minus g into 3.73। এখান থেকে তুমি একটা vy এর মান পাবা। বলো তো দেখি vy কত আসে? v নট মানে 100 সাইন 60 ডিগ্রি মাইনাস 9.8 ইন্টু 3.73। তাহলে এখানে আসে vy এর মান আসে ভাইয়া 50.048। 50.048 মানে 0.5 মিটার পার সেকেন্ড। এই দেখো তো হয়েছে কিনা, 100 গুণ সাইন 60 মাইনাস 9.8 ইন্টু 3.73, এটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। এখন তুমি দেখো ভাইয়া, যদি এই ভি বের করতে চাও, তুমি ভিএক্স জানো কত 50, ভিওয়াই ও জানো কত। তাহলে ভিএক্স যদি জানো, ভিওয়াই যদি জানো, তাহলে লব্ধি বেগ ভি সমান সমান কত হবে? স্কয়ার রুট অফ ভিএক্স স্কয়ার প্লাস ভিওয়াই স্কয়ার। ঠিক আছে, সো স্কয়ার রুট করলে ভিএক্স এর মান কত আসে? 50। ভিএক্স এর মান হচ্ছে 50, ভিএক্স এর মান হচ্ছে 50 স্কয়ার প্লাস ভিওয়াই এর মান হচ্ছে ভাইয়া 50.05 স্কয়ার। তাহলে এটা কত আসে? এইটা আসে 70 টাইপের একটা ভ্যালু, 70.75 মিটার পার সেকেন্ড। এইটা আসে আমাদের লব্ধি বেগের মান, যেটা আমাদের পরের প্রশ্নে চাইছিল, লব্ধি বেগের মান কত। এখন ভাইয়া দেখো জিনিসটাকে আরো সহজে করব আমি। আমাদের তো বলে দিছে এইটা হচ্ছে ভি, যখন 45 ডিগ্রি কোণে থাকে তখন ভি এর মান কত বের করতে বলছে। এইটা হচ্ছে ওই মুহূর্তের ওয়াই অক্ষ বরাবর বেগ, আর এটা হচ্ছে ওই মুহূর্তের এক্স অক্ষ বরাবর বেগ। আমরা জানি, দেখো এখান থেকে কোন দুইটার ভ্যালু আমরা জানি, আমরা অ্যাঙ্গেলটা জানি এবং আমরা এই ভিএক্স এর মানটা জানি। আমরা জানি ভিএক্স এর মান হচ্ছে সব সময়ের জন্য এখানে 50, কারণ শুরুতে 50 ছিল, সব সময় এটা 50ই থাকবে এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, তাহলে ভাইয়া বলো তো, তুমি এইটাকে যদি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করো, তার ভূমি জানো, অতিভুজ বের করতে হবে। তাহলে কি cos 45 যদি অ্যাপ্লাই করা হয়, cos 45 সমান সমান কি বলা যায়? ভূমি হচ্ছে vx, অতিভুজ হচ্ছে v, v এটাই আমাদের লব্ধি, এটাই বের করতে হবে।
তাহলে Vx ডিভাইডেড বাই cos 45 ডিগ্রি। Vx এর মান হচ্ছে 50, cos 45 এর মান হচ্ছে 1/√2। তাহলে এখানে আসে 50√2, 50√2। তাহলে 50 গুণ √2 মানে আসে 70.7, 70.7 মিটার পার সেকেন্ড। একদম আগের যে রেজাল্ট আসছিল সেটার সমান। সো যেভাবেই করো না কেন, যদি তোমার প্রশ্নের মধ্যে শুধুমাত্র লব্ধি বেগটা চায়, ধরো এটা চায় নাই, এই যে কত সময় এটা চায় নাই, আমি দুইটা প্রশ্ন অ্যাড করে দিছি এখানে। যদি আমাদের লব্ধি বেগের অংশটা না চায় তাহলে কিন্তু তোমার এই প্রসেস দিয়ে করতে গেলে সময় লেগে যাবে অনেক। প্রথমে ভিওয়াই বের করবা, প্রথমে আগে টি বের করবা, তারপর ভিওয়াই বের করবা, বহুত কাজ এখানে। কিন্তু যদি তুমি এই প্রসেসে করো তাইলে কিন্তু দেখো, যদি শুধু লব্ধি বেগের মান চায়, এই প্রসেসে করলে কিন্তু তোমার জন্য একদম ইজি হয়ে যাবে, তোমার জন্য একেবারে ইজি হয়ে যাবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? আপনাকে আর পালোই ভাইয়াকে রিয়েলিটিতে চিকন লাগে, ভিডিওতে এমন দেখায় কেন? এই তুই কি আমাদের মোটা বলছিস? হ্যাঁ, আসার মারবো ধরে একটা। থ্যাংক ইউ সবাইকে, তোমাদের সাথে আবার ইনশাল্লাহ দেখা হবে। ছুটিটা কবে হবে জানাই দিব। কালকে ভেক্টরের মেগা এক্সাম, মিস করো না। ভেক্টরের মেগা এক্সামে তোমার হচ্ছে পরীক্ষাগুলো দিও যারা আগে পরীক্ষা দাও নাই, বা যারা টপ 50 মধ্যে ঢুকতে পারো নাই তোমরাও পরীক্ষাটা দিও। আর হচ্ছে আর 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 হচ্ছে পূজার বন্ধ কবে থেকে জানাই দিব না, আজকে বা কালকের মধ্যে জানাই দিব। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।